আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই ভালো আছো আশা করি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও, দ্রুত 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 ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও। আমরা ক্লাস এখনই শুরু করব। আর কমেন্টে জানিয়ে দাও তোমরা হচ্ছে বিগত ক্লাসটা কারা কারা করছো। বিগত ক্লাসটা কে কে করছিলা একটু কমেন্টে বলো। বিগত ক্লাসটা কারা কারা করছিলা? আচ্ছা, আমাদের সাথে এখন 22 জন যুক্ত আছো। এটা 40 জন হয়ে নিক, 40 জন হইলে আমি ক্লাসটা শুরু করে ফেলতেছি। তোমরা একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। ওকে, আমি আর বেশি লেট করব না, তোমরা একটু দ্রুত ফ্রেন্ডদের মেনশন দাও। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট। আমি হচ্ছে চলকে দিয়ে দিছি। আমাদের সাথে এখন যুক্ত আছো 23 জন। আমাদের সাথে যুক্ত আছো হচ্ছে ইয়েশ, ওয়ালাইকুম আসসালাম, তাসিন, তারপর হচ্ছে আইরিন, তার ব্যাক বেঞ্চার আরজে, আবিদা আহমেদ, তারপরে হচ্ছে আমাতুল্লাহ জান্নাত, মোহাম্মদ আয়াত। সবাইকে শুভ সকাল। আজকের ক্লাসটার আগের ক্লাসটা তোমরা কারা কারা করছো একটু কমেন্টে আমি জানতে চাচ্ছি, কারণ আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের বাকি 40% আমরা আজকে কমপ্লিট করব। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের প্রথম প্রায় 60% আমরা কমপ্লিট করছি। আজকে আমরা বাকি অংশটুকু কমপ্লিট করব। তোমরা একটু দ্রুত যুক্ত হতে থাকো। এই তো 40 জন হয়ে যাবে দ্রুত। 40 জন হইলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। এই তো গুড, 37 জন হয়ে গেছে। তাহলে আমি স্টার্ট করতে পারি। আমাদের সাথে যুক্ত আছে ডরেমি সুজি অর্থাৎ তাসনিয়া, তারপরে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে মোহাম্মদ আয়াত, ফাহিম শাহরিয়ার। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। এই দুইটা জিনিস কমেন্টে জানিয়ে ফেলো। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই। এই দুইটা জিনিস আমাকে জানাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা আর লেখা ক্লিয়ার আছে কিনা, এই দুইটা জিনিস। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিব। আমি কিন্তু পিডিএফটা আপলোড দিয়ে দিছি। আজকের ক্লাসের পিডিএফটা আমি এই লাইভের ক্যাপশনেই দিয়ে দিছি। তোমরা এই লাইভের ক্যাপশনেই কিন্তু পেয়ে যাবা, লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি চলো শুরু করি। তো প্রথমত হলো এই চ্যাপ্টারটাকে আমি আসলে দুইটা ভাগে ভাগ করছিলাম। ভাগ করছি। একটা ভাগ হচ্ছে যে স্থিতিস্থাপকতার আগ পর্যন্ত ছিল, আর একটা ভাগ হচ্ছে প্রবাহী। মানে আমরা প্রথম যে পার্টটুকু শিখছিলাম ওইখানে কিন্তু কোনো গ্যাস ছিল না বা কোনো তরল পদার্থের বিভিন্ন ধরনের টার্ম ছিল না। এখন আমরা যেটা শিখবো যে পরবর্তী 40% আমি বলতেছি সেটা পুরাটাই হইতেছে প্রবাহী নিয়ে। আমাদের আজকের ক্লাসের কিন্তু তরঙ্গ আমি আজকে পড়াবো ইনশাল্লাহ। কিন্তু প্রথম যে পদার্থের গাঠনিক নিয়ে যে 40% বাকি ছিল ওটা পুরোটা কি নিয়ে? প্রবাহী নিয়ে। এবং আজকের ক্লাসের থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বেশি। আজকের ক্লাসে ম্যাথের চাইতে থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বেশি। তো তোমাদেরকে যে পিডিএফটা দিছি এই পিডিএফে দেখবা আমি বেছে বেছে ইসাক স্যারের বই থেকে এবং জয়কলি থেকে বেছে বেছে কিছু পিকচার পিডিএফে আমি দিয়ে দিছি। আমি আজকে এখান থেকে পড়াবো। রেডি? আমাদের সর্বপ্রথম টপিকটার নাম হচ্ছে প্রবাহীর প্রকারভেদ। কি টপিকের নাম? কি? প্রবাহীর প্রকারভেদ। ফার্স্টে আমরা শিখবো এই প্রবাহীটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি। সর্বপ্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে সমপ্রবাহ।
এই প্রবাহীর প্রকারভেদটাকে আমরা এভাবে বলবো সমপ্রবাহ। তো ইংরেজি এটা বলো বা বাংলা বলো, নাম দেখলে বুঝেছি সম এবং প্রবাহ, অর্থাৎ সমভাবে যে প্রবাহিত হবে, অর্থাৎ যার বেগটা সব জায়গায় সেম থাকবে, তার মানে বেগটা ফিক্সড। এখানে কি হবে, বেগ ফিক্সড, ঠিক আছে। সমপ্রবাহের ক্ষেত্রে কি হয়, বেগটা ফিক্সড থাকে। যেমন ধরো তুমি এমনভাবে পানি নিক্ষেপ করলা যে একটা নলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা একবারে ফিক্সড ভেলোসিটিতে কিন্তু সে যাচ্ছে, এটা কিন্তু একটা সমপ্রবাহের একটা উদাহরণ। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের অসম প্রবাহ, নন ইউনিফর্ম, হ্যাঁ, অসম প্রবাহ। তো এই যে সমপ্রবাহ, এটাকে আসলে কিন্তু আমরা স্থির প্রবাহ চাইলে বলতে পারি। আর অসম প্রবাহটা কি, যেখানে বেগটা ডিফারেন্ট। অসম প্রবাহটা কি, যেখানে বেগটা ভিন্ন, বেগ ভিন্ন। এরকম এক্সাম্পল ভাই অনেক আছে। বৃষ্টি কিন্তু সবসময় সেমভাবে পড়ে না, বা ধরো তুমি কোন একটা বালতি থেকে তুমি পানিকে এইভাবে ফিকে মারলা, তো দেখা যাবে যে যখন সে উপরে উঠতেছে তার বেগ একরকম, যখন নিচে নামতেছে বেগ আরেক রকম। সো সেটা কিন্তু একটা অসম প্রবাহের একটা উদাহরণ। ওকে, তারপরে হচ্ছে কি সমরেখ বা স্রোতরেখ বা শান্ত প্রবাহ, এটা কয়েকটা নাম আছে। আমি আবারও বলি, মেডিকেলের জন্য কিন্তু টার্মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম, পড়ার টার্ম, থিওরিটিক্যাল টার্ম বেশি। কি টপিকের নাম কি, সমরেখ, সমরেখ, আরেক নাম হলো শান্ত রেখ। এখনই মুখস্থ করে ফেলো, বাসায় পরে পুরা ফেলবা তা না, ক্লাসের সাথে সাথে শেষ করে ফেলো। সমরেখ, শান্ত রেখ বা স্রোত রেখ। এটা কি আমি একটু বুঝাই, যে সমরেখ শব্দটা দেখেই তোমরা বুঝতেছ নিশ্চয়ই এটা সেম রেখা বরাবর যাবে। এটা মানে হলো, ধরো একটা পাইপ, এই যে একটা পাইপ, এই পাইপের ক্ষেত্রে ডিরেকশনটা দেখো, পানি কিভাবে যাবে, পানির ডিরেকশন এরকম হবে না? এই যে দেখো পানির ডিরেকশন এরকম হবে। এখন তোমরা বলো ভাইয়া এখানে তো বেগ চেঞ্জ হইতেছে, এখানে তো বেগ ওর ডিরেকশন এইদিকে, ওর ডিরেকশন এইদিকে, মানে চেঞ্জ হইতেছে। আসলে এটা হলো পাইপের সাপেক্ষে, তুমি ওর সাথে ওর সাপেক্ষে হিসাব করবে না, হিসাব করবে কি ওর সাথে ওর। দেখো এইটা আর এইটা সেম ডিরেকশনে না, আবার এইটা আর এইটা সেম ডিরেকশনে না, মানে ডিরেকশন তো সেম আছে, এইটা আর এইটা সেম ডিরেকশন। মানে ব্যাপারটা হলো সমরেখ, শান্তরেখ বা স্রোতরেখ, এটা বেসিকটা কি, এটা বেসিকটা হচ্ছে যে প্রবাহটা হবে এবং যে তলটা থাকবে তাদের ডিরেকশনটা আসলে সেম থাকবে। দেখো তলটার ডিরেকশন এদিকে, প্রবাহের ডিরেকশনটাও সেম দিকে। ওকে, তার মানে এটা কিন্তু একটা প্যাটার্ন তৈরি করবে, একটা প্যাটার্ন। আমরা তাহলে সমরেখ, শান্তরেখ বা স্রোতরেখ কিভাবে চিনবো হচ্ছে এইটার সাথে এটা প্যাটার্নটা সেম হবে, এটা দেখে আমরা চিনে ফেলবো। কিন্তু যদি উল্টাপাল্টা হয়, যেমন এইটা এরকমই কিন্তু পানি যাচ্ছে উল্টাপাল্টা ভাবে, যেমন একটাই দিকে, একটাই দিকে, একটাই দিকে, একটাই দিকে, একটাই দিকে, এরকম হতে পারে। তো সেই সকল ক্ষেত্রে আমরা সেটাকে সমরেখ, শান্তরেখ বা স্রোতরেখ বলবো না, তখন সেটা আরেকটা নাম হচ্ছে বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহ। তখন সেটার নাম কি হবে, বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহ। আশা করি তোমাদেরকে আমি এই টার্মগুলা ক্লিয়ার করে ফেলতে পারছি। আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হলো যে সমরেখ যে প্রবাহ, ওর কিছু আমরা বৈশিষ্ট্য শিখবো, ওর কিছু একটা বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব। তো এখানে আমি লিখে ফেলি ওর বৈশিষ্ট্যগুলা, সমরেখর বৈশিষ্ট্য। তো ওর কয়েকটা বৈশিষ্ট্য আমি লিখব। নাম্বার 1 যে বৈশিষ্ট্য হচ্ছে সমরেখ প্রবাহের গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে। তার মানে ও যে চলবে, এটার গতিপথটা কিরকম, সরল বা বক্ররেখা, সরল বা বক্ররেখা ওর গতিপথটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করে না। কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করে না, এটা তোমাদেরকে আগেই বলছি। দেখো যখন এরকম ছিল, ও যাচ্ছে এদিকে, ও যাচ্ছে এদিকে, ও যাচ্ছে এদিকে, হ্যাঁ এরকম হবে না, ও এইভাবে কোনো লাইন যাবে না, আবার এই বরাবর কোনো লাইন যাবে না। কিন্তু এই বিক্ষিপ্ত প্রবাহে কিন্তু এটা হইতে পারে। বিক্ষিপ্ত প্রবাহে সব র্যান্ডম, উল্টাপাল্টা, হ্যাঁ কে কোন দিক যাবে আমরা জানি না। কিন্তু সমরেখ, শান্তরেখ বা স্রোতরেখতে কখনো এই ঘটনাটা ঘটবে না। মানে কি একজন আরেকজনকে ছেদ করবে না। তাহলে আমরা ওর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, ছেদ করে না। 3 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু আমরা বৈশিষ্ট্য শিখতেছি, এটা কিন্তু আবার প্রকারভেদ ভাইবো না, হ্যাঁ ওটা প্রকারভেদ ছিল, এটা প্রকারভেদ না, এটা বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট হলো বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়। যেমন তোমার স্পিড যদি অনেক বেশি হয়, তখন এখান দিয়ে অনেকগুলা রেখা তুমি আঁকতে পারবা। রেখা যত বেশি বেগ তত বেশি। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে বেগ বেশি হলে রেখা ঘন, রেখা হবে ঘন।
এর মাধ্যমে আমরা সমরেখ, শান্তরেখ বা স্রোতরেখর তিনটা বৈশিষ্ট্য শিখে ফেললাম। ইসাক স্যারের বই তিনটাই আছে, সাধারণত স্যারের বইও কিন্তু এরকম তিনটার বেশি নাই। সো এই তোমরা যদি নোটটা পড়ো তাহলে কিন্তু এইটার বৈশিষ্ট্য কিন্তু তোমার ইজিলি হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাব বিক্ষিপ্ত প্রবাহের জন্য। তার আগে তোমাদের একটু কমেন্ট দেখি যে ইজ এভরিথিং ফাইন। আমরা এখন চলে যাচ্ছি, হ্যাঁ গতকালকের ক্লাস না করে আজকের ক্লাসটা বুঝবা। এটা রিজনটা হচ্ছে পদার্থের গাঠনিক প্রথম যে 60% ছিল ওটার সাথে আজকে কোনো মিল নাই, ওটা আলাদা টপিক ছিল, এটা আজকে হলো আলাদা টপিক। তোমরা ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন নেক্সট শিখবো কোনটা? নেক্সট শিখবো হচ্ছে বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহের বৈশিষ্ট্যসমূহ। আমি আবারও বলি, মেডিকেলের জন্য বৈশিষ্ট্য প্রকারভেদ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি, ঠিক আছে? সো আমরা চলো বিক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলো শিখি। নাম্বার 1, প্রবাহীর স্তরগুলি পরস্পর সমান্তরাল হয় না। এখানে কিন্তু সমান্তরাল ছিল, এখানে খেয়াল করো ওর ডিরেকশন আর ওর ডিরেকশন, এই যে দেখো এগুলো কিন্তু সব সমান্তরালে ছিল। তার মানে এখানে আমার লেখা উচিত ছিল যে সমান্তরাল, আরেকটা আমি দিয়ে দিই, এরা হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, কিন্তু বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহী কিন্তু এরা সমান্তরাল না। তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখব, অসমান্তরাল, অসমান্তরাল। 2 নম্বর পয়েন্ট কি? বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহের কণাগুলোর বেগটা ভিন্ন ভিন্ন হয়। মানে এখানের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এটা সাধারণত সেম ভাবে কিন্তু সবকিছু চলতেছে, ওর বেগের মান এবং ওর বেগের মানটা সেম থাকে। হ্যাঁ, তার কারণটা কি? ও তো একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, তো প্যাটার্ন ক্রিয়েট করতে গেলে তো বেগের মান উল্টাপাল্টা হলে হবে না। কিন্তু বিক্ষিপ্ত প্রবাহে কিন্তু বেগের মানটা উল্টাপাল্টা হয়। উল্টাপাল্টা মানে কি? বেগ ভিন্ন হয়। তার মানে ওর একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, বেগ ভিন্ন। ওকে, আমাদের নেক্সট পয়েন্টের নাম হলো বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়। এটাতে কিন্তু ঘূর্ণিপাকের মতো ছিল না, এখানে কি ছিল? বেগ বেশি হলে রেখাগুলো ঘন হয়, আর ওইটাতে হলো ঘূর্ণিপাকের মতো হয়। কারণ ওটা উল্টাপাল্টা, কারণ ওটার ডিরেকশন কোনো ফিক্স নাই। হ্যাঁ, একটাই দিকে, একটাই দিকে, একটাই দিকে, একটাই দিকে, হ্যাঁ এরকম হয়। সো এটা ঘূর্ণিপাকের মতো একটা শেপ ক্রিয়েট করে থাকে। সো এটাকে আমরা বলতে পারি যে বেগ বেশি হলে ঘূর্ণিপাকের মতো সৃষ্টি। তোমরা এটা লিখে নাও, আমি লিখতেছি না। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়। এটা তো বুঝতে পারতেছো, এটা তো শান্ত না, এটা হচ্ছে শান্ত, খুব রিল্যাক্স মুডে আগাচ্ছে, স্টেডি। আর এটা হচ্ছে অশান্ত, মানে উল্টাপাল্টা সে আগাচ্ছে, পাগলা, ঠিক আছে? আচ্ছা, এরই মাধ্যমে আমাদের এই প্রকারভেদটা শেষ হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। আমি এখন প্রান্তিক বেগ শুরু করব। আমাদের প্রবাহীর এই প্রকারভেদগুলো আমরা শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম। আমরা এখন চলে যাব প্রান্তিক বেগে। আমাদের এখন টপিকের নাম কি? প্রান্তিক বেগ বা প্রান্ত বেগ, এটা বলতে পারো। ওকে, তো প্রান্তিক বেগের আগে একটা এক্সাম্পল বলি, যে ভূমিতে, এটা ধরো আমাদের হচ্ছে ভূমি আর এই হচ্ছে আমাদের মেঘ। হ্যাঁ, তো আমরা জানি বৃষ্টিটা কিন্তু তৈরি হয় মেঘ থেকেই। তো এখান থেকে ধরো এই বৃষ্টি পড়া শুরু করলো, এখান একটা নির্দিষ্ট উচ্চতায় সে আসলো, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সে কিন্তু নিউটনের সূত্রসমূহ মেনে চলে। তো নিউটনের সূত্রগুলো কি কি ছিল? নিউটনের সূত্র ছিল নাম্বার 1, ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টাইম যত যাবে ভি তত বাড়বে। টাইম বাড়া মানে কি? টাইম যাওয়া, তো টাইম যত যাবে ভি তত বাড়বে, এটা ছিল নিউটনের সূত্র। 2 নম্বর সূত্র কি ছিল? এইচ প্রপোর্শনাল টু এইচ স্কয়ার। তো এই সূত্রটাও কিন্তু তোমরা পারো, যে টাইম যত যেতে থাকবে আমাদের এই অতিক্রান্ত দূরত্বটা বাড়তে থাকবে বর্গের সমানুপাতিকভাবে। তো যখন একটা বড় একটা উচ্চতা থেকে কোনো একটা প্রবাহী পড়ে, খেয়াল করে আমি কি উচ্চারণ করছি? কোনো পানি উচ্চারণ করি নাই, আমি প্রবাহী শব্দটা উচ্চারণ করছি। প্রবাহী মানে কিন্তু দুইটা জিনিস, সেটা কি কি হতে পারে? তরল হতে পারে। প্রবাহী কে কে হতে পারে? তরল হতে পারে অথবা বায়বীয় পদার্থ হতে পারে। সো আমি কিন্তু ফর এক্সাম্পল যে মেঘ থেকে পানি পড়তেছে সেইটাটা বলতেছি, বাট অ্যাকচুয়ালি সেটা পানি হইতে হবে এমন কোনো কথা নাই, অন্য কোনো তলপথ হইতে পারে। তো প্রান্তিক বেগের বেসিকটা হচ্ছে এরকম, যে যখন কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা প্রবাহী পড়তে থাকবে, খেয়াল করো কোনো একটা প্রবাহী কী হতে থাকবে? পড়তে থাকবে। প্রবাহীটা যে পড়বে ওটা আরেকটা প্রবাহীর মধ্যে পড়তে হবে। মানে কি? আমাদের যে বায়ুমণ্ডল, এটা কি? মানে বায়ুমণ্ডল যে পরিবেশ, এটা কি বায়বীয়? তো
বায়বের মধ্যে দিয়ে কে পড়তেছে? বৃষ্টির পানি। তার বৃষ্টির পানি নিজে তো তরল, আবার ও পড়তেছে বায়ুর মধ্য দিয়ে, বায়বীয়। তার মানে বায়বের মধ্যে দিয়ে তরল পড়তেছে, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি প্রবাহীর মধ্য দিয়ে প্রবাহী পড়তেছে। ঠিক আছে? প্রান্তিক বেগ হইতে হলে কোনো কঠিন পদার্থর মধ্য দিয়ে পড়া যাবে না। কঠিন পদার্থ প্রবাহীর মধ্য দিয়ে পড়তে পারবে, কিন্তু কিন্তু মানে মানে হচ্ছে কঠিন পদার্থ দিতে দিয়ে আবার কিভাবে যায়, তাই না? মানে কঠিন পদার্থ চাইলে পড়তে পারে, কোনো সমস্যা নেই। মানে পড়তে পারবে হলো কঠিন, তরল, বায়বীয় যে কেউ, কিন্তু যার মধ্য দিয়ে পড়বে সে প্রবাহী হইতে হবে। যার মধ্য দিয়ে পড়বে সে প্রবাহী হইতে হবে। মানে এখানে যে পড়তেছে, পানি পড়তেছে, তরলই হইতে হবে এমন কোনো কথা নাই, কঠিন পদার্থ হইলেও চলবে। আচ্ছা, এবার আমরা আসি প্রান্তিক বেগটা সে কখন অর্জন করে। তো আমি এখানে নিউটনের সূত্রটা বলতে নিছিলাম যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সেই নিউটনের সূত্রগুলো মেনে চলে, পরে আসে মানে না। আমি ধরে নিলাম সেই উচ্চতাটা হলো এইটা, হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত সূত্র মানে। তো সূত্র মানে মিনিংটা কি তোমরা বলো তো? এটা মিনিংটা হচ্ছে, ধরো সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত থাকে? সবসময় 0। তারপর যখন সে একটুখানি পড়লো, বেগটা হয়ে গেল ধরো 5, তারপরে বেগটা হয়ে গেল 10, তারপর ধরো এই জায়গাটায় সময় যত যেতে থাকবে প্রপোর্শনালি এটা বাড়তে থাকবে, টাইমের সাথে ভিটা হবে প্রপোর্শনাল। ধরো এই জায়গাটা হয়ে গেল সে 20, হ্যাঁ, কিন্তু একটা উচ্চতা এসে দেখা যাবে বেগ আর বাড়বে না, বেগ ফিক্সড হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হলো যখন বেগ ফিক্সড হয়, অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, অথবা যখন ভি প্রপোর্শনাল টু টি সূত্রটি লঙ্ঘন করে তখন কি উৎপন্ন হয়? এই প্রান্তিক বেগের উৎপন্ন হয়। প্রান্তিক বেগের উৎপন্ন হয়। এটা কিন্তু প্রান্তিক বেগের সংজ্ঞা লিখি নাই, ঠিক আছে? এটা একটা লাইন, একটা ইম্পর্টেন্ট লাইন লিখে দিলাম। যখন বেগটা ফিক্সড হয়ে যায়, মানে এই জায়গাটা এসে আমাদের বেগ কিন্তু দেখো আস্তে আস্তে বাড়তেছিল, হ্যাঁ, 0 থেকে বেড়ে 20 হয়েছে। তো নিউটনের সূত্র অনুসারে আমরা জানি এইখানে এসে 20-এর চেয়ে বেশি হওয়ার তো কথা, বাট দেখা গেছে যে না, এটা 20-এর চেয়ে বেশি হয় না, এটা এখানে এসে সেটা বেশি থেকে যায়। এগুলো সব ভি। তারপরে কাহিনীটা কি দাঁড়াইলো? কাহিনীটা হইলো এই সূত্রটা তো লঙ্ঘন করলো, এই যে ভি প্রপোর্শনাল টু টি সূত্রটি লঙ্ঘন করে। তো টাইম যত বাড়তে থাকে ভেলোসিটি তো বাড়ার কথা, বাট অ্যাকচুয়ালি বাড়তেছে না। তো যেই বেগে সে বাড়তেছে না, সেই বেগটাকে আমরা প্রান্তিক বেগ বলি। যেই বেগটা এসে তার আর বেগটা বাড়তেছে না বা ফিক্সড হয়ে গেছে, বা এই সূত্রটা ফলো করতেছে না, এটা এইচ প্রপোর্শনাল টু স্কয়ার, তো এইচ তো বাড়তে থাকবে, এটা কোনো সমস্যা, এটা আমার লেখা উচিত হয় নাই। এইটা আমার লেখা উচিত যে যত টাইম যেতে থাকবে ভি কিন্তু বাড়বে না, ভি ফিক্সড হয়ে যাবে। এই ফিক্সড ভেলোসিটিকে আমরা প্রান্তিক বেগ বলতেছি। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, প্রান্তিক বেগটা আসলে কি? যে বেগ যখন ফিক্সড হয়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা প্রান্তিক বেগ বলি। কমেন্টে বলে ফেলো বুঝতে পারছো কিনা। ফটাফট জানিয়ে ফেলো। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন মনে হয় আসছে। ভাইয়া এটা কেন হচ্ছে? মোহাম্মদ সিয়াম প্রশ্ন করছে এটা কেন হচ্ছে। শাহনাদিয়া জিম প্রশ্ন করছে যে পুকুরের ক্ষেত্রে স্রোতরেখা আর সমুদ্রের ক্ষেত্রে অশান্ত প্রবাহ বলা যায় কিনা। আচ্ছা জিম, তোমার কথাটা রাইট। সমুদ্রের ক্ষেত্রে যে ঢেউগুলো তৈরি হয় এগুলা বাতাসের সাথে অনেক বেশি সম্পর্কিত, মানে সমুদ্র পুরো খোলা থাকে, তো এর জন্য হয় কি বাতাসগুলো অনেক জোরে আসতে পারে, অনেক আস্তে আসতে পারে। সো ওর যে ঢেউগুলা এগুলো কিন্তু ফিক্সড কখনোই থাকে না, বিশাল বড় ঢেউ আসে আবার আস্তে ঢেউ আসে, সেটা অবশ্যই অশান্ত। আর পুকুরেরটার ক্ষেত্রে আশেপাশে বিল্ডিং আশেপাশে এই তোমার গাছপালা থাকে, তারপরে বাসা বাড়ি থাকে, সো ওইখানে কিন্তু খোলামেলা খুব একটা থাকে না সমুদ্রের মতো, সো বেশি একটা বাতাস আসতে পারে না। এর জন্য পুকুরের ক্ষেত্রে দেখো স্রোতগুলো থাকলেও এটা একটা স্টেডি নর্মাল স্রোত থাকে, সমুদ্রের মতো জীবন স্রোত হয় না। এর জন্য আমরা পুকুরেরটাকে আমরা স্রোতরেখা এবং সমুদ্রটাকে আমরা অশান্ত প্রবাহ বলতে পারি। আচ্ছা, মোহাম্মদ সিয়াম বলছিল যে ভাই এটা কেন হয়। এটা তুমি যদি অ্যাকচুয়ালি যদি তুমি চিন্তা করে দেখো, এটা মেইন রিজনটা হইতেছে যে যেহেতু একটা প্রবাহের মধ্যে দিয়ে পড়তেছে, এটা আসলে ওর নিজের উপর ডিপেন্ডেন্ট না, ও যার মধ্য দিয়ে পড়তেছে তার উপর ডিপেন্ডেন্ট। আই রিপিট, ও যে পড়তেছে ও কি একটা প্রবাহের মধ্যে দিয়ে পড়তেছে না, ওই প্রবাহের উপর ডিপেন্ডেন্ট। এখন প্রবাহীটা এখন বায়ু, এখানে কিন্তু বায়বীয় মাধ্যম,
বাট যদি প্রবাহিত যদি বায়ু না হয়ে যদি এখন কেরোসিন হইতো, যদি পানি হইতো, তারপরও কিন্তু সেম ঘটনাই ঘটতো, কিন্তু সেমভাবে কিন্তু পড়তো না আর কি। সেম ঘটনা ঘটতো বলতে আমি বলতে বোঝাচ্ছি যে সেটার ক্ষেত্রেও কিন্তু একসময় সে বেগটা ফিক্সড হবে, কিন্তু বায়বীর ক্ষেত্রে যেখানে সে ফিক্সড হবে, তুমি যদি এখানে যদি পানি থাকতো, পুরো যদি পানি থাকতো, ওইখানে কিন্তু সেম দূরত্বে এসে ফিক্সড হবে না। তার মানে এখানে পদার্থের গঠনের উপর ডিপেন্ডেন্ট। বায়বীয় পদার্থের গঠনটা কীরকম হয়ে থাকে, সেটা খুব সিম্পল হয়ে থাকে যে অণুসমূহগুলো পরস্পর দূরে দূরে থাকে, বাট তরলের ক্ষেত্রে কিন্তু সেটা কাছাকাছি থাকে। সো যখন কাছাকাছি থাকবে তখন তো সে বাধাটা একটু বেশি পাবে আর কি, আর যখন বায়বীর মধ্যে থাকবে তখন একটু দূরে দূরে থাকবে আর কি। সো এটা হলো প্রবাহীর একটা বৈশিষ্ট্য। প্রবাহীর বৈশিষ্ট্য হইল সে কিন্তু একটা সান্দ্র বল প্রয়োগ করে থাকে। সো তোমার প্রশ্নের উত্তরটা হবে অ্যাকচুয়ালি সান্দ্র বলের কারণে। আই রিপিট, মোহাম্মদ সিয়াম, তো তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সান্দ্র বলের কারণে কিন্তু আসলে এই প্রান্তিক বেগটা উৎপন্ন হয়। হ্যাঁ, প্রথম দিকে উৎপন্ন হয় না, একটা সময় যখন সে নির্দিষ্ট গতিশক্তি প্রাপ্ত হয় তখন গিয়ে কি করে, ওর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। আমরা জানি দুনিয়ার সব কিছুতে একটা ঘর্ষণ থাকে, তো প্রবাহীর ক্ষেত্রে সেই ঘর্ষণটাকে আমরা সান্দ্র বল বলি। তো সান্দ্র বল কি করে, বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। যে বলটা প্রয়োগ করে থাকে, এই যে দেখো আমরা কি জানি F=ma। তো ও যদি এফটা প্রয়োগ করে থাকে, আগে কিন্তু সেটা ত্বরণে পড়তেছিল, আমাদের উপর থেকে নিচে যখন সে নামে তার কিন্তু অভিকর্ষ ত্বরণ জি থাকে। হ্যাঁ, তো এখন উপর দিকেও যদি আমি একটা ত্বরণ যদি প্রয়োগ করতে পারি এবং সেই ত্বরণটা যদি ওর সমান হয়ে যায়, তখন কি হবে, নেট ত্বরণটা শূন্য হয়ে যাবে। তার মানে আমরা এখানে একটা পয়েন্ট লিখতে পারি, এখানে হচ্ছে নেট ত্বরণ শূন্য। এখন তোর বলতে ভাইয়া নেট ত্বরণ শূন্য হইলে হয়েছেটা কি, মানে বেগ কেন ফিক্সড হয়ে যায়? চিন্তা করে দেখো, ত্বরণ শূন্য হইলে তো বেগ ফিক্সড হয়। এটা তোমরা পড়ছো গতিবিদ্যায় যে ইফ a=0, তাহলে আমরা কি লিখতে পারি u=v, তাই না? তার মানে কি আদি বেগ এবং শেষ বেগটা সেম থাকবে। সো এই জায়গাটায় এসে ওর বেগ যদি u হয়, এখানে যদি v হয়, তাহলে u=v। সো আসলে তোমার প্রশ্নের সিয়ামের প্রশ্ন উত্তরটা হচ্ছে যে ত্বরণটা ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, নিচে যে ত্বরণ ছিল বিপরীত দিকে সেম একটা ত্বরণ প্রাপ্ত হয় সান্দ্র বলের কারণে। তো তখন দুইটা একজনকে কি করে ফেলে, প্রশমিত করে ফেলে, এবং আমাদের নিট এর মানটা শূন্য হয়। তো ফলে আদিবেগ এবং শেষ বেগটা সমান থাকে। এখানে আদিবেগ বলতে আবার এটা ভেবো না, যেখান থেকে যে বলটা পুরোপুরি কার্যকর হলো সেখান থেকে। আশা করি সিয়াম তুমি তো প্রশ্ন উত্তর পেয়েছো। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে ফেলো। আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, সিয়াম বলছে বুঝতে পারছে, আমাদের সাথে এখন 34 জন যুক্ত আছো। আমরা নেক্সট চলে যাব হলো প্রান্তিক বেগ, তাহলে আমাদের শেষ। ওকে, এই যে প্রান্তিক বেগ ও অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ডেন্ট সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমি আবারও বলি, মেডিকেলের জন্য কিন্তু বৈশিষ্ট্য, তারপরে সূত্রে কে কার উপর ডিপেন্ডেন্ট, এইটা এত গুণ করলে ওইটা কত গুণ হবে, এগুলো কিন্তু ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখন শিখব প্রান্তিক বেগের বৈশিষ্ট্যগুলা। প্রান্তিক বেগের নির্ভরশীলতা। রেডি? তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে দেখো, প্রান্তিক বেগটা কিন্তু আসলে রো এর সাথে সমানুপাতিক। আমি তোমাদের যদি লাইনটা পড়ে শোনাই, প্রান্তিক বেগ বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ঘনত্ব যত বাড়বে তো তোমার বেগটা কিন্তু তত বাড়তে থাকবে। এটা মিনিংটা কি, যে ধরো তোমার কাছে যে মাধ্যমের মধ্য দিয়ে সে পড়তেছে, তার একটা ঘনত্ব আছে রো। হ্যাঁ, আবার যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়তেছে তার ঘনত্বকে ধরো সিগমা ধরলাম। ধরো এটার সাথে মিলায় না, কারণ দুইটা আলাদা ঘনত্ব। তো এইখানে প্রান্তিক বেগ কার উপর ডিপেন্ডেন্ট? প্রান্তিক বেগ কিন্তু ওর উপর ডিপেন্ডেন্ট না, সিগমার উপর ডিপেন্ডেন্ট। সিগমাটাও কি একটা ঘনত্ব, ঠিক আছে? অথবা ভালো হয় ρ1 ρ2 নাম দিলে ভালো হয়। এটা ধরো ρ1, এটা নাম দিলাম ρ2। তো ρ1 মানে কি, যে বস্তুটা পড়তেছে, আর ρ2 মানে কি, যে বস্তুর মধ্য দিয়ে, মানে যে প্রবাহীর মধ্য দিয়ে পড়তেছে। এখন প্রশ্ন হলো প্রান্তিক বেগ কার উপর ডিপেন্ডেন্ট? মেইনলি প্রবাহী যার মধ্য দিয়ে পড়তেছে তার উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো প্রান্তিক বেগ
পড়ন্ত বস্তুর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। মানে যে বস্তুটা পড়বে সেই বস্তুটার কি ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তার মানে যেটা পড়তেছে, তুমি বলবা ভাইয়া বৃষ্টির ফোঁটা, তো আপনি বলেন গোলকের ব্যাসার্ধ, বৃষ্টির ফোঁটা মিলল তো না। বৃষ্টির ফোঁটাকে গোলক ধরা হয়। বৃষ্টির ফোঁটা তুমি যদি একটা ফোঁটা নিয়ে চিন্তা করো, এটা কিন্তু একটা গোলক, তার মধ্যে একটা ব্যাসার্ধ আছে। তার মানে এই গোলকের ব্যাসার্ধ আর ধরো এখানে একটা বড় একটা বৃষ্টির ফোঁটা পড়লো, এটা ব্যাসার্ধ 2r। তার এখনই তোমাকে প্রশ্ন করি, বলো তো ওর প্রান্তিক বেগের অনুপাতটা কত? এটা কিন্তু আমি v1 নাম দিই, এটা কিন্তু আমি v2 নাম দিই, তখন আমরা বলবো v2/v1 সমান সমান, রুলসটা কি দেখো তো, এইটা কি লিখবো, r1/r2 এর হোল স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, তাহলে r1 এর মান কত r, আর r2 এর মান কত, আচ্ছা এখানে v2 উপরে লিখছি, হ্যাঁ তাহলে এখানে r2 হবে, এখানে r1 হবে, তাহলে r2 এর মান কত 2r, r1 এর মান কত r উপরে হোল স্কোয়ার, সো এটা আনসারটা হবে 4:1। v2/v1 এর মান কত হবে 4:1, অর্থাৎ ব্যাসার্ধ ডাবল হইলে আমাদের প্রান্তিক বেগটা কিন্তু 4 গুণ হয়ে যায়। ব্যাসার্ধ ডাবল হলে প্রান্তিক বেগ 4 গুণ হয়ে যায়। আমি বারবার বলতেছি তোমাদের মেডিকেলের ক্ষেত্রে এই অবজেক্টিভগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা এত গুণ হইলে ওইটা কত গুণ হয় এগুলো বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাব বিজ্ঞানী নিউটনের আরও কিছু সূত্র আছে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, তোমরা একটু পড়বা, হ্যাঁ আমি তো পড়াচ্ছি প্লাস নিজেরাও পড়বা। বিজ্ঞানী নিউটন কিন্তু কিছু সূত্র দিছে, এখন আমরা নিউটনের সূত্র শিখব। ধারারেখ প্রবাহের জন্য নিউটনের সূত্র, টপিকের নাম কি, ধারারেখ প্রবাহের জন্য নিউটনের সূত্র। তো নিউটন আসলে কি বলছেন, উনি প্রথম যে পয়েন্টটা বলছেন সেটা হলো যে এই যে সান্দ্রতা, যে বলেরটা কথা বললাম, এই সান্দ্র বলটা কিন্তু আসলে ক্ষেত্রফলের সমানুপাতিক। মিনিংটা কি, তোমাদেরকে আগেই বলছি যে প্রবাহী কি করে, উপরের দিকে একটা বল প্রয়োগ করে, সেই বলটা কি হবে ক্ষেত্রফলের সমানুপাতিক। 2 নম্বর পয়েন্টটা কি, সান্দ্র বলটা বেগের, এটা একটু বাংলা লিখি, সান্দ্র বল বেগের অবক্রমের সমানুপাতিক। এই শব্দটার মিনিং বোঝাচ্ছি, অবক্রমের সমানুপাতিক। তো এটাকে যদি আমি একটু লিখি, f প্রপোর্শনাল টু dv dy, এটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। দেখো এটা নিউটনের সূত্র, কিন্তু নিউটন কি বলছেন যে উপরের দিকে আমরা যে বলটা প্রয়োগ করে থাকি সেই বলটা ক্ষেত্রফলের সমানুপাতিক। আবার দেখো সান্দ্র বল বেগের অবক্রমের সমানুপাতিক। অবক্রম শব্দটার মিনিংটা যদি আমি একটু বলি, ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশন কার সাথে, সরণের সাথে। আমরা নর্মাল ডিফারেন্সিয়েশনগুলো টাইমের সাথে করে থাকি, বাট অবক্রম বললে সেটা আসলে সরণের সাথে হয়ে থাকে। কার অবক্রম, বেগের। তার মানে উপরে থাকবে বেগ, আর সরণের সাথে ডিফারেন্সিয়েশন আগেই বলছি যে ডিওয়াই, এটা কিন্তু একটা সরণ, ওর সাথে ডিফারেন্সিয়েশন। এখন কিন্তু এটার কনসেপ্ট না, এটা এখন অন্য কনসেপ্ট, মানে এক্সাম্পলটা অন্যরকম। যেমন ধরো আমার কাছে একটা প্লেট আছে, এই প্লেটের উপরে আমি আরেকটা প্লেট রাখলাম, তো নিচে যে প্লেটটা রাখছিলাম, এই নিচে যে প্লেটটা রাখছিলাম এখানে উপরে ধরো আমি গ্লিসারিন দিয়ে রাখছিলাম, কিছু গ্লিসারিন ছিল, নিচে যে প্লেটটা ছিল ওখানে কিছু গ্লিসারিন আছে। এরপর আমি নতুন আরেকটা প্লেট ওটার উপর রাখলাম। এখন আমি যে রাখতে যাব, আমি যে একটা যদি বল প্রয়োগ করে থাকি, তখন সেক্ষেত্রে দেখা যাবে এটার উপর দিয়ে পিছলায়া যাবে। তুমি গ্লিসারিন রাখলে কি হবে, এটার উপর দিয়ে একটু পিছলায়া যাবে, তো সে কিন্তু একটা বেগের পরিবর্তন হবে। তো ওর যে বেগের পরিবর্তনটা হচ্ছে সেটা হলো ডিভি, আর যে সরণের পরিবর্তন সেটা হচ্ছে ডিওয়াই। তার মানে সরণের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশনটা কি, সান্দ্র বলের সমানুপাতিক। সরণের সাথে বেগের ডিফারেন্সিয়েশনটা সান্দ্র বলের সমানুপাতিক। অথবা আরেকবার বলতে পারো যে পরিমাণ বেগ সে প্রাপ্ত হচ্ছে ডিভাইডেড বাই যে সরণটা তার হচ্ছে, এটা কি সান্দ্র বলের সমানুপাতিক। ক্লিয়ার? মানে তোমার বল যত বেশি হবে, তুমি যত জোরে ধাক্কা মারবা, মানে একটা প্লেট ছিল তোমার কাছে, বড় একটা প্লেট, গ্লিসারিন মেখা রাখছো বা তেল মেখা রাখছো, পরে তুমি আরেকটা প্লেট রেখে ধাক্কা দিলা, তো তুমি এফ যত বেশি প্রয়োগ করবা, এফ
এফ এর মান যত বেশি হবে তোমার ডিভির মানটা কি তত বেশি হবে না, বেগটা তত বেশি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ক্ষেত্রফলের ব্যাপারে, যে তুমি যে গ্লিসারিনটা মাখবা ওটা যত বেশি ক্ষেত্রফলের মধ্যে তুমি প্রয়োগ করবা তোমার বলটাও কি তত বেশি হবে। হ্যাঁ, এটার জন্য প্রপোর্শনাল সম্পর্ক। পরে দুইটা সূত্রকে যখন আমরা কম্বাইন করছি তখন কি হয়েছে, এ ডিভি ডিওয়াই। পরে প্রপোর্শনাল তো আমরা উঠাইতে হয়, প্রপোর্শনাল কিভাবে উঠাবো, একটা কনস্ট্যান্টের নাম দিব আমরা ইটা, তাহলে কি হলো ইটা এ ডিভি ডিওয়াই। এখানে ইটাটাকে কি বলা হয়, সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক বলা হয়, আর বাকিগুলো তো সব বুঝছে। সো এটা একটা সূত্র, আশা করি তোমাদের শেখা হয়ে গেল। কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা, সান্দ্রতাঙ্ক টপিকটা বুঝতে পারছো কিনা তোমরা জানিয়ে ফেলো। এখানে কিছু জানার বিষয় আছে, এটাকে সান্দ্রতা গুণাঙ্ক বলা হয়। আমি কিছু তোমাদের বলি জানার বিষয়। নাম্বার 1, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহ পানির চাইতে 1000 গুণ, মানে গ্লিসারিনের ইটার মান পানির ইটার চাইতে 1000 গুণ বেশি। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। লিখো, এগুলো লিখো ভাই, আমি বোর্ডে তুলতেছি না, কত কিছু তুলবো। প্রথম পয়েন্টটা কি বলছিলাম, বা না লিখলেও চলবে, পিডিএফে আছে। কি বলছিলাম, প্রথম পয়েন্ট হচ্ছে গ্লিসারিনের সান্দ্রতা হলো পানির 1000 গুণ, আর একটা 2 নম্বর পয়েন্ট হলো পানিরই 80 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গরম করে ফেললাম, ওইটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1/3। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা কিন্তু কমে যাচ্ছে। কিসের জন্য, তরলের ক্ষেত্রে, আর বায়ুর জন্য আবার ভিন্ন হবে আর কি, মানে এক একটার জন্য এক এক রকম বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা এখন শিখব সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। সো এই টপিকটা শেষ, আমরা এখন চলে যাব সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। আমাদের টপিকের নাম কি, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। ফার্স্টে আমরা শিখব হলো তরল পদার্থ। তরল পদার্থ তোমাদেরকে হচ্ছে লাইনগুলো পড়ে শোনাই, বই থেকে আমি লাইনগুলো পড়ে শোনাচ্ছি। সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। তরল পদার্থের ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফলে দেখা যায় যে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা হ্রাস পায়। খেয়াল করো, এটা আমি তরলের জন্য বলতেছি। তুমি যদি ইটা বাড়াও, তাপমাত্রা যদি তুমি বাড়াও, যদি তুমি টি বাড়াও, তোমার ইটা কম হবে। এখন বলো ভাই এটা কি সূত্র, সূত্রের থেকে এটা বলে নাই, এটা বলছে পরীক্ষালব্ধ ফলাফল থেকে, মানে এক্সপেরিমেন্ট করছে বিজ্ঞানীরা, কোরেটোর এটা দেখছে টেম্পারেচার বাড়ালে ইটা কম। একটু আগে তোমাদেরকে বলছি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইটাটা কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চেয়ে কত গুণ, এর কত অংশ, 1/3। এটা একটু মাথায় রাখবা। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সান্দ্রতাঙ্ক 0 ডিগ্রির 1/3। তার মানে তুমি টেম্পারেচার যদি তুমি বাড়াই ফেলো, এই যে টেম্পারেচার বাড়াইছো, তোমার ইটার মানটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। এটা একটা গ্রাফও আছে, চাইলে তোমরা শিখতে পারো, সূত্রটাও আছে। সূত্র হচ্ছে লগ ইটার সমান সমান a প্লাস বি বাই টি। এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো তার মানে কি দেখো তো, ইটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, টি বাড়লে ইটা কি কমে যায়। সো এটা গ্রাফটা আমরা চাইলে এইভাবে এঁকে ফেলতে পারি, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। সো টি এর সাথে এটা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপর হচ্ছে এখন আমরা গ্যাসের জন্য শিখব। গ্যাসের ক্ষেত্রে ঘটনাটা কিন্তু ডিফারেন্ট। তরল গেল, আমরা এখন গ্যাসের জন্য যদি শিখতে যাই, আমি বাংলা লাইনটা পড়ে শোনাই গ্যাসের জন্য। তাপমাত্রা বৃদ্ধিতে তরলের সান্দ্রতার উপর যে প্রভাব পরিলক্ষিত হয়, গ্যাসের ক্ষেত্রে তার বিপরীত প্রভাব দেখা যায়। তার মানে কি, আমরা ওইখানে পড়ছিলাম টেম্পারেচার বাড়লে ইটা কমে, এখানে নিশ্চয় মনে হয় ইটা বাড়বে গ্যাসের ক্ষেত্রে। আমরা জানি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বৃদ্ধি পায়। তার মানে টি যদি বেড়ে যায় তাহলে ইটাও বেড়ে যায়। এটা রিজন আছে, অবশ্যই রিজন আছে, আমি রিজনটা ব্যাখ্যা করবো কেন তরলে কেন এরকম হয় আর গ্যাসে কেন এরকম হয়। পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। মানে ইটাটা কি √T, আর আগেরটা কি ছিল ব্যস্তানুপাতিক। এখন আমি ব্যাখ্যা করবো কেন এরকম কেন হলো। গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা,
আমি এখন ব্যাখ্যা দেব কিসের মাধ্যমে? গতিতত্ত্বের সাহায্যে। গ্যাসের গতিতত্ত্ব থেকে এর ব্যাখ্যা দেওয়া যায়। আমরা জানি যে গ্যাসের অণুগুলো সব দিকেই এলোমেলোভাবে চলাচল করতে পারে। খেয়াল করো, গ্যাসের কথা বলতেছি, কিন্তু গ্যাসের অণুগুলো সব দিকেই চলাচল করতে পারে এবং এদের মধ্যে সংঘর্ষ হয়। হ্যাঁ, যে অণুগুলো থাকে, এই যে একটা অণু ধরো ওই দিক যাচ্ছে, ওই দিকে যাচ্ছিল, তখন দুজন একটা সংঘর্ষ হবে এবং এদের মধ্যে কি সংঘর্ষ ঘটে। গ্যাস অণুগুলোর মধ্যে দূরত্ব তরলের তুলনায় অনেক বেশি থাকে। বেশি থাকার ফলে আন্তঃনিক বল নাই বললেই চলে। তার মানে কি, এইখানে যদি একটা অণু থাকে, এইখানে একটা অণু, এটা আসলে অনেক দূরে। কিন্তু তরলের ক্ষেত্রে এরকম না, তরলের ক্ষেত্রে আসলে কিন্তু খুব কাছাকাছি থেকে থাকে। তো তাহলে আমরা বলতে পারি তরলের ক্ষেত্রে আমাদের আন্তঃনবিক বল এই মানটা কিন্তু অনেক বড় হয়, এই মানটা বড় হয়। আর গ্যাসের ক্ষেত্রে এই এফ এর মানটা কিন্তু আসলে ছোট থাকে, আন্তঃনবিক বল যেটা। তারপরে কি বললো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুসমূহের গড় বেগ বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষ বেড়ে যায়। তো তুমি যদি টেম্পারেচার বাড়াই ফেলো, তুমি যদি এই ভ্যালুটা বাড়াও, তখন কি হবে? তোমরা জানো টেম্পারেচার বাড়াইলে গ্যাসের অণুসমূহ কি অসিলেট করে। অসিলেট মানে তো বুঝো, মানে কম্পিত হয় আগের চেয়ে বেশি বেগে, ফলে দুজনের সাথে আরো জোরে বাড়ি খাবে, মানে ভি বড় হয়ে যাবে, আরো জোরে বাড়ি খাবে বা ভি বড় হয়ে যাবে। আচ্ছা, আর তোমাদেরকে একটু বেশি গেছি, ইটা ওই যে ডিভি এর সাথে প্রপোর্শনাল, কিন্তু ডিভিটা উপরে ছিল, মানে বেগ বাইরে গেলে কি ইটাটাও বেড়ে যাবে। সো এইটাই হলো ব্যাখ্যা, যে তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছ তোমার গতিশক্তি বেড়ে যাচ্ছে, গতিশক্তি বাড়ালে বেগ বাড়তেছে, বেগ বাড়লে ইটা বাড়তেছে। শেষ, লিখে রাখো। তার মানে টি বাড়লে ই কে বাড়ে, ঠিক আছে, ই কে বাড়লে ভি বাড়ে, ঠিক আছে। এই ভি মানে এটা আর কি, ডিভি। আবার ডিভি বাড়লে ইটা বাড়ে। এই হলো কি আমাদের সিরিয়াল। ওকে, সো তোমরা কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, এটা আরেকটা নাম হলো সংকট বেগ। আমি যেটাকে বারবার প্রান্তিক বেগ বলতেছি, এটা আরেকটা নাম আছে সংকট বেগ। এটা আরেকটা নাম সংকট বেগ। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নেই, আজকে একটু আগে পানি খেয়েছি, কারণ তোমাদের পড়ানোর আগে আমার আরেকটা বেচ ছিল, হ্যাঁ, অফলাইন বেচ ছিল, সেটা আমি পড়াইয়া তারপর এখন তোমাদের পড়াচ্ছি। তো টানা পড়াচ্ছি আর কি, সেই 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আমি একটু পানি খেয়ে নিই। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা, কমেন্টে জানাও বুঝছো কিনা। ওকে, আমি এসে গেছি। আমি একটু তোমাদের কমেন্ট দেখি। আচ্ছা, এখানে বলতেছে যে জিম বলতেছে, ভাইয়া বইয়ে যে সমস্ত ব্যবহারিক অংশ থাকে সেগুলো কি এমসিকিউর জন্য গুরুত্ব সহকারে পড়া উচিত? হ্যাঁ, সেগুলো এমসিকিউর জন্য গুরুত্ব সহকারে পড়া উচিত। বিশেষ করে ঢাবিতে কিন্তু অনেক এই ইয়ার থেকে বেশি দেয় আর কি, প্র্যাকটিক্যাল থেকেও কিন্তু অনেক প্রশ্ন দিয়ে দেয়। আচ্ছা, তারপর আর কার কোনো প্রশ্ন? জিম বলতেছে, হ্যাঁ এটা উত্তর দিয়েছি আমি। তারপর সান্দ্রবল কোন ক্ষেত্রে, এটা জিম উত্তর দিয়ে দিছে। অনেকে এখন যুক্তছে, ওয়ালাইকুম আসসালাম, একটা রাশির এত নাম, এদের আকিকা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা অনেকে বলছো যে বুঝে ফেলছো, গুড। যদি বুঝে ফেলো তাহলে তো খুবই ভালো। আমরা তাহলে নেক্সট টপিকে এখন চলে যেতে পারি। আমাদের নেক্সট টপিকটা আসলে কি হবে? আমাদের নেক্সট টপিকটা হচ্ছে যে কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে যদি আরেকটা প্রবাহী বা আরেকটা কঠিন পদার্থ পড়তে থাকে, তখন সেক্ষেত্রে
প্রান্তিক বেগের সূত্রটা কি, আমরা কিভাবে প্রান্তিক বেগটা বের করতে পারি সেটা আমরা এখন দেখব। তো বিজ্ঞানী নিউটন আবার আরেকটা সূত্র দিছে, সেই সূত্রটা হচ্ছে যে F সমান সমান 6 পাই ইটা আর ভি। এখন বলতে পারো ভাইয়া এই সূত্রটা, এটা রেনল্ডের সূত্র থেকে অ্যাকচুয়ালি আসছে, রেনল্ডের সূত্র থেকে এই সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে। তো এই সূত্রটা খুবই সিম্পল, উনি আসলে কি বলছিলেন যে আমার ইটার মান যত বাড়তে থাকবে তত আমার এফ এর মান বাড়বে। মানে সূত্রটা এরকম ছিল, খুবই ইজি, যে এফ প্রপোর্শনাল টু ইটা, তারপরে 2 নম্বর হলো মানে রেনল্ড থেকে হচ্ছে বেসিক সূত্রটা আসছে, আর সূত্রটা দিছে হচ্ছে নিউটন, ঠিক আছে। 3 নম্বর হলো বি এর সাথে সমানুপাতিক, হ্যাঁ এরকম ছিল আর কি। তো তার মানে আমাদের যেটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টের মান হচ্ছে 6 পাই। আবার এটা আমরা একটু আগে এইটা শিখছিলাম, না এটা শিখি নাই, এটা নতুন শিখছি। সো এই নতুন একটা সূত্র তোমরা শিখলা যে F = 6 পাই ইটা আর ভি। এখন আমরা শিখব, ধরো কোনো একটা মাধ্যম, হ্যাঁ ওই মাধ্যমে ধরো একটা তরল আছে, ওই তরলটাকে আমি ফর এক্সাম্পল ঘনত্বকে আমি সিগমা নাম দিলাম, এবং যে একটা কঠিন পদার্থ নিচের দিকে পড়তেছে তার ঘনত্বকে আমি রো নাম দিলাম। খেয়াল করে এখানে দুইটা ঘনত্ব, একটা হচ্ছে যে পড়তেছে সে হচ্ছে রো, যার মধ্য দিয়ে পড়তেছে সে হচ্ছে সিগমা। এখন তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো যে পড়তেছে তার উপর বলের মানটা কত? তো সেই বলটাকে আমি নিচের দিকে F1 নাম দিলাম, এবং তোমরা জানো সান্দ্র বলটা উপরের দিকে কাজ করে, বাধা প্রদান করে, ঘর্ষণের মতো আর কি। কঠিন পদার্থকে ঘর্ষণ বলে, তরল বা বায়ু পদার্থকে আমরা সেটাকে সান্দ্র বল বলি। উপরের দিকে তাহলে F2 বল প্রয়োগ করতেছে। আচ্ছা, তো আলটিমেটলি কে বড়, F1 বড় নাকি F2 বড়? অবশ্যই F1 বড়, কারণ আমরা যেহেতু নিচের দিকে পড়বে। তো নিচে যদি পড়ে তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি F1 মাইনাস F2। কেন? ওই যে ভেক্টরের সূত্র, বিপরীত দিক হলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় বা মাইনাস হয়ে যায়, তাহলে F1 মাইনাস F2 হবে। এখন তোমাদের একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে, ভাই এটা কার সমান? এইটাই হবে এই F এর সমান, এইটাই হচ্ছে আমাদের নিট বল, এই F এর সমান হবে। তাহলে F1 মাইনাস F2 = F। ওকে, এখন আমরা এখান থেকে সূত্র ডেভেলপ করব। তো F1 মানে কি? F1 মানে হচ্ছে সে যত বেগে নিচে, যত বলে সে নিচের দিকে যাবে। কোন বলে যাবে? তার ওজন, তাই না? ওজনের সূত্র কি? F = mg। m মানে কি? রো ভি। এভাবে ভেঙে আসবো, ঠিক আছে। তাহলে ওর ভরটাকে আমি ধরলাম m1, আর যে তলের মধ্যে দিয়ে পড়তেছে তার ভরটাকে আমি ধরলাম m2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? m1 × g মাইনাস m2 × g = f। এই মানটা সবার লাস্ট থেকে বসাই দিব। m1 মানে কি? m = আবার রো ভি, তাই না? তো ওর ঘনত্বকে আমি রো নাম দিয়েছিলাম, আর ওর আয়তনকে আমি v1 নাম দিলাম, আর ওর ঘনত্বকে আমি সিগমা নাম দিয়েছিলাম, সিগমা, ঠিক আছে। ওর ঘনত্বকে আমি সিগমা নাম দিচ্ছি। তাহলে আমি এখানে লিখলাম সিগমা। m = কি? রো ভি। এই যে রো মানে হলো ঘনত্ব, এটাতে আমি সিগমা নাম দিচ্ছি, নতুন নাম, কারণ দুইটাই তো রো নাম দেওয়া যায় না। আর ভি নাম দিলাম v2 f। এরপরে আসো আয়তন। ওর আয়তনটা আসলে আমি কিভাবে কল্পনা করব? ওর আয়তনটা কিন্তু আসলে গোলক, গোলকের আয়তন কি? 4/3 পাইর কিউব। তাহলে আমি এটাকে এভাবে লিখবো, রো ইন্টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখন ওইটার ক্ষেত্রে যদি আমরা আসি, এইটাতে যে আমরা কল্পনা করতেছি, এই যে ভিটা, এই যে আয়তনটা আমরা কল্পনা করতেছি, এই আয়তনটা আসলে ঘটনা কি হবে সেটা একটু ব্যাখ্যা দিই। তোমরা দেখো এখানে পুরো জিনিসটা আসতেছে কিন্তু আয়তনের সাথে। এই আয়তন আর এই আয়তনটা ডিফারেন্সটা কি? এখানে সে যতটুকু আয়তন দখল করে নিচে যাচ্ছে, ওই যে বল প্রয়োগ করবে ঠিক সেম আয়তনই তো সে বল প্রয়োগ করবে। মানে এখানে কিন্তু পুরো আয়তন আবার নিতে যায় না, মানে পুরো আয়তনটা আমরা নিব না। কেন পুরো আয়তনটা নিব না? এখানে কি বস্তু পড়তেছে, এদিক দিয়ে কি বস্তু পড়তেছে, তাহলে আমি ওদিকে আয়তন কেন নিব? আমার বলটা যতটুকু আয়তন দখল করে নিচে যাচ্ছে সেটা নিয়ে আমি কাজ করব, কারণ বল যেদিকে ক্রিয়া করবে প্রতিক্রিয়া বল বা সান্দ্র বল ঠিক অতটুকুই তো হবে, বেশি তো হবে না বা কমও তো হবে না। সো অ্যাকচুয়ালি এই v1টা আর এই v2 অ্যাকচুয়ালি সমান, ঠিক আছে। সেটা আমি v1 v2 নাম না দিয়ে আমি ডিরেক্ট 4/3 পাই আর কিউব নামটা দিলেও কিন্তু আমি পারতাম, ঠিক আছে। সো এখানে আমি লিখে ফেলি 4/3 পাই আর কিউব, আর রোটা এখানে তো সিগমা নাম দিছি, আর এখানে জি ছিল, জি নাম দিলাম। এবার এফ এর সূত্রটা বসাই দিই, 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। ওকে, এখন
সব পাশ থেকে কি কি কাটাকাটি যেতে পারে, যেমন পাই পাই কাটাকাটি, এখানে পাইগুলো কাটাকাটি চলে গেল। তারপর এখানে আর দেখো, এখানে আর এর উপর কিউব আছে, এখানে আর এর উপর কিউব, এখানে শুধু আর, তাহলে আমরা চাইলে আরগুলো কেটে দিতে পারি, কেটে দিয়ে স্কোয়ার বানায় ফেলতে পারি। সো কী হবে 4/3 যদি আমরা কমন নেই, দেখো 4/3 ইন্টু জি যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, থাকতেছে আবার এইখান থেকে আর কিউব, এখানে আর কিউব, এখানে আর, যদি আমরা কাইটা দিই শুধু আর স্কোয়ার পড়ে থাকে, এখানে আর স্কোয়ার পড়ে থাকে, এখানে আর স্কোয়ার পড়ে থাকে। তাই আমি যদি কাইটা দিই এখানে আর স্কোয়ার থাকবে, এখানে আর স্কোয়ার থাকবে, আবার আর স্কোয়ার কিন্তু কমন যায়, এই দুটো থেকে আর স্কোয়ার কমন যায়। সো আমি যদি আর স্কোয়ারও কমন নিয়ে নিই তাহলে কী থাকে, আমার থাকতেছে রো থাকতেছে আর মাইনাস সিগমা থাকতেছে, ঠিক আছে। এই যে আমি দেখো রো কমন নিছি, এই যে রো 4/3, এই যে 4/3 কমন নিছি, তারপর জি কমন নিছি, আর কিউব আর স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ার কমন নিছি, সমান সমান কী হবে, পাই কেটে দিছিলাম, 6 বাকি রইলো, ইটা বাকি রইলো, আর কেটে দিছিলাম, আর ভি, 6 পাইটা আর ভিটা হচ্ছে বেগ আমাদের। ওকে, তো এখানে আবার কাটাকাটি করতে পারি, যে 4-এর সাথে 6 কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 2 হবে, এটা 3 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা সূত্রটা ডেভেলপ করে ফেললাম যে ভি সমান সমান এই 3কে যদি দুই পাশে পাঠাই তাও 3 3 9 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে উপরে হবে গিয়ে 2, তারপর জি থাকতেছে, হ্যাঁ আর স্কোয়ার যদি জি লিখি রো মাইনাস সিগমা, আর নিচে কি থাকবে 3 3 9, হ্যাঁ আর ইটা থাকবে। এই হচ্ছে গিয়ে আমাদের আলটিমেট সূত্র। তোমরা একটু কমেন্টে জানাও কতখানি কি বুঝছো, মানে সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাদের একটু দেখাই দিলাম, তাহলে তোমাদের একটু ভালো একটু কাজে লাগবে বলে আশা করি। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। হ্যাঁ, পুরো কাজটা কিভাবে করছি, যে আমাদের প্রান্তিক বেগ আমাদের বের করা ছিল আলটিমেট টার্গেট। সূত্রটা কি, 2r² জি ইন্টু রো মাইনাস সিগমা। তো এখন প্রশ্ন হলো রো বড় নাকি সিগমা বড়? রো বড়, কারণ যে পড়তেছে সেটা একটা কঠিন পদার্থ, আর যে পড়তেছে সে তরলের মধ্যে দিয়ে বা গ্যাসের মধ্যে হলো কোনো সমস্যা নেই, কঠিন পদার্থের ঘনত্ব অবশ্যই তরল বা গ্যাসের যদি বেশি। সো আমরা বলতে পারি রো গ্রেটার দেন সিগমা। ওকে, তো এটা তো বুঝতে পারছো, সামনে থাকো। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই সূত্রটা বুঝছো কিনা। এখান থেকে মেডিকেলে আসতে পারি পরীক্ষায়, যে তুমি ইটা বাড়াইলে ভি কেমন হয়, রো বাড়াইলে কেমন হয়, একটার সাথে একটা সম্পর্ক দিয়ে পরীক্ষায় আসতে পারে। আমি একটু তোমাদের কমেন্ট চেক করি, তারপর সামনে চলে যাই। আমরা মেডিকেলে প্রবলেম সলভিংয়ে আসবো, তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। আচ্ছা, এই তো গুড, তোমরা সবাই বলছো যে সূচনা বলতেছে আরেকবার রিপিট করেন। আচ্ছা, আরেকবার রিপিট করি, সেটা হলো 6 পাইটা আর ভি, এই বলটা আসলে কি বল, এটা নিট বল। এই যে এফটা হচ্ছে নিট বল। এই নিট বলটা কার নিট বল, যে কোনো একটা পদার্থকে বা একটা বস্তু যখন আমরা ছেড়ে দিচ্ছি নিচের দিকে ওজন ক্রিয়াশীল হয়, সেটাকে আমরা নাম দিচ্ছি F1। এই যে নিচের দিকে F1, আর উপরের দিকে সান্দ্র বল কাজ করে, যে উপরের দিকে সান্দ্র বল কাজ করে নাম দিচ্ছি F2। এই যে F2, তো F1 যে নিচের দিকে পড়তেছে এটা কি তার ওজন, সূত্রটা কি W = mg, ঠিক আছে। আর উপরের দিকে এখন তোমরা বলতে ভাই আপনি এটাকে m2g কেন বললেন, উপরের দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আপনি ওজন কেন লিখলেন। অ্যাকচুয়ালি এই ওজনটা আসছে হলো আর্কিমিডিসের সূত্র থেকে। আর্কিমিডিসের সূত্র মনে আছে 9-10 ছিল, যে বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, তাই না। তার মানে উপরের দিকে যে বলটা প্রয়োগ হতে আছে সেটা হলো তরলের ওজনের সমান। আমি আবারও বলি, এই m1gটা কিসের ওজন, বস্তুর ওজন। আর m2gটা কিসের ওজন, ওই যে আমরা প্লবতা পড়ছিলাম না, প্লবতা 9-10-এ, বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তার এটা হলো সেই তরলের ওজনটা। তরল ওজন কীভাবে নির্ণয় করবো, m2 × g। m2 মানে কি, সে যতটুকু অংশ এই যে বস্তুরা যে পড়তেছে সে কি কিছু পরিমাণ আয়তনকে সরায়া নিজে পড়তেছে না, এই যতটুকু আয়তন সে সরাচ্ছে ততটুকু আয়তন তো সে আবার উপরের দিকে সে বল প্রয়োগ করতেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে m = যে আমরা রো ভি বসাইলাম, এই ভিটা আর এই ভিটা আসলে সেম। ওকে, কারণ কি, ওই যে বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান, এটার জন্য। তাহলে m এর সূত্র কি, m = রো ভি। তো এখানে তো রো আমি একবার নাম দিয়ে দিছি, এই জন্য এখানে রো নাম দিয়ে সিগমা নাম দিছি, আর এটা v1 এটাকে v2, পরবর্তী লাইনে v1 v2 সমান তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তার রো এর জায়গায় থাকলো, ভি এর সূত্রটি এটা গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, জি রইল, আর সিগমা রইল এখানে 4/3 পাই আর কিউব, এখানে জি।
তো পাই সবগুলো থেকে কাটাকাটি, এখানে আর কিউব, এখানে আর কিউব, এখানে আর কাটাকাটি চলে যায়, তাহলে আর স্কোয়ার থাকে, তাহলে বাকি রইল কি রো, এই যে 4/3 বাকি রইল, 4/3 বাকি রইল, তারপর জি বাকি রইল, এখানেও এই যে এখানেও কমন নিলাম জি, এখানেও আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কমন নিলাম, বাকি রইল কি রো বাকি রইল, সিগমা বাকি রইল, এই যে রো আর সিগমা। আর ডান পাশে কে বাকি রইল, পাই কাটা আর কাটা, 6 ইটা আর ভি বাকি রইল, 6 ইটা আর ভি। পরে এই 6 আর 4 এর সাথে কাটাকাটি করছি, 2 আর 3 হয়েছে, 3টার ওই পাশে পারেছি, 3 3 9 হয়ে গেছে, শেষ। এখন সূচনা তুমি কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। আমরা ম্যাথ করব, মেডিকেলে আসা আমরা ম্যাথগুলো অবশ্যই করব। তাড়াতাড়ি বলো। আচ্ছা, জিম বলতেছে কেউ একজন বুঝেনি, আরেকবার বলতে। হ্যাঁ আমি আরেকবার বলছি, এই যে সূচনায় বলছিল যে বুঝে নাই, এখন সূচনা কমেন্ট করে ফেলছে, সে বুঝতে পারছে, গুড। আমরা এখন পরের টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকটা কি, ওই যে পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি এগুলো আশা করছে। আচ্ছা, ওগুলো যাওয়ার আগে আমি দেখি মেডিকেলের কিছু প্রবলেম সলভ করতে পারি কিনা, এখন মানে এই টাইপের প্রবলেম আছে কিনা আমরা একটুখানি চেক করি। আমাদের নেক্সট টপিকের নাম হলো পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি, আমি আসতেছি ওই টপিকে, তার আগে মেডিকেলে আসা কিছু প্রশ্ন তোমাদেরকে এখন দিব, দেখি তোমরা সলভ করো। আচ্ছা, এমবিবিএস 4-5 একটা আসছে, বেনজিনের সান্দ্রতার গুণাঙ্ক কত, মানে মুখস্থ মান। ওই বইয়ে একটা চার্ট আছে, কোনটার গুণাঙ্ক কত এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? বেনজিনের সান্দ্রতার গুণাঙ্ক এটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এমবিবিএস 2-3-এ আসা একটা প্রশ্ন তোমাদেরকে দিই, হ্যাঁ এটা তোমরা সলভ করবা। এমবিবিএস 2-3। আচ্ছা, একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোনো তলের মধ্য দিয়ে, গোলাকার বস্তু কোনো তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়ে, ওজন 0.03 নিউটন হলে ক্রিয়ারত প্লবতা কত হয়? 0.01 নিউটন হয়। মানে এখানে প্লবতা নিয়ে আসছে, বলছে সান্দ্র বল কত, আচ্ছা তোমাদেরকে এখন একটা জিনিস বলি, আসলে সান্দ্র বলটার সাথে আর কোন বল কাজ করে, মানে উপরের দিকে কারা কারা কাজ করে, নিচের দিকে কারা কারা কাজ করে, সেটা আগে জানতে হবে। আমি আগেই তোমাদেরকে বলছি সান্দ্র বলের ডিরেকশনটা উপরের দিকে, আবার প্লবতার ডিরেকশনও তো উপরের দিকে, ঠিক আছে? এই উপরের দিকে হচ্ছে প্লবতা, আর এখানে উপরের দিকে হচ্ছে সান্দ্র। এখন নিচের দিকে আবার কে কাজ করে? ওজন। তাহলে আমরা যদি এখন লিখি যে এখানে নিট বলটা টোটালটা কি হবে, যে সান্দ্র বল এবং প্লবতা দুটো মিললা ওজনের সমান, তাই না? এটাই তো হবে, কারণ সে যত ওজন নিয়ে যাচ্ছে প্লবতা কি করবে, সে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, আবার সান্দ্র বলও কি করে, উপরের দিকে বল প্রয়োগ করে। তাহলে আমরা এটাকে এভাবে বলবো যে ওজন সমান সমান সান্দ্র বল যোগ প্লবতা, ঠিক আছে? তো ওজনের মান কত? 0.03। সান্দ্র বল তো আমরা বের করব, ঠিক আছে? সান্দ্র বল আমরা বের করব। আর আমাদের প্লবতার মান কত? প্লবতা কিন্তু একটা বল, 0.01। সো শেষ অঙ্ক শেষ, অপশনে আছে সান্দ্র বলের যে এটা আনসারটা যে 0.02, এটা অপশনে আছে। অনেক সহজ একটা অঙ্ক, কিন্তু অনেক পুরান সালে আসছে। প্লবতা তোমাদের নাই, ইন্টার এটা বাদ দেওয়া হয়েছে, ইন্টার এটা নাই, 9-10-এ আছে। ওকে, আচ্ছা গত বছর ডেন্টালে একটা প্রশ্ন আসছে, ডেন্টাল 10-11, গত বছর না 10-11-তে প্রবাহীর জন্য নিচের কোনটি সঠিক, তো সূত্র দিয়ে দিচ্ছে। অপশন ক ভি ইকুয়াল টু ইটা এ ডিভি ডিওয়াই। আমি যদি অপশনগুলো তোমাদের লিখে দেখাই, মানে সূত্র আর কি, আর কিছুই না। এই ডেন্টালে যেটা আসছে বিডিএস 10-11 বসে নিচের কোনটি সঠিক, অপশন এ
ভি ইকুয়াল টু ইটা এ ডিভি ডিওয়াই। তোমরা এটা একটু আগে শিখছো যে আসলে এটা ভি এর সূত্র না, এটা এফ এর সূত্র, সো এটা মিথ্যা। অপশন বিতে বলা হয়েছে এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। প্রশ্ন ছিল কোনটি সঠিক, কোনটি সঠিক। তো আমরা একটু আগে শিখলাম এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, এটা সঠিক। ক্লিয়ার? এরপর আর কি কি আসছে, ডেন্টাল 97-98তে একটা প্রশ্ন আসছে যে সান্দ্রবল কার ধর্ম, সান্দ্রতা কার ধর্ম। অপশন এ শুধুমাত্র তরল, অপশন বি শুধুমাত্র বায়বীয়, অপশন সি বায়বীয় ও তরল, অপশন ডি কোনোটিই নয়। আনসার হবে বায়বীয় তরল। তোমাদের আগেই বলছি এটা প্রবাহীর ধর্ম, প্রবাহী দুই রকম, একটা হচ্ছে গিয়ে তরল আর একটা হচ্ছে বায়বীয়। তারপর আর নাই, মেডিকেল বা ডেন্টালে আর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। এখানটাতে দেখি এই আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে নিয়ে একটু কাহিনী আছে। একটা প্রশ্ন পাইছি এমবিবিএস 13-14, যে আমি তোমাদের লিখে দিই, হ্যাঁ, এটা দেখি তোমরা করো। এটা দেখি তোমরা পারো কিনা। এটা হলো এমবিবিএস কততে, 13-14তে আসছে। এটা তোমরা সলভ করো। প্রশ্নটা অবশ্য অনেক বড়। কোনটি সঠিক নয়, প্রশ্ন হলো কোনটি সঠিক নয়, বিশাল বড় বড় অপশন। তরল পদার্থের সান্দ্রতা তাপমাত্রার সাথে হ্রাস পায়, তাপমাত্রা বাড়লে হ্রাস পায়। অপশন 2 গ্যাসের সান্দ্রতা, গ্যাসের সান্দ্রতা কি বলছে, গড়বেগের সমানুপাতিক, গড়বেগের সমানুপাতিক। অপশন সিতে বলছে গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল, গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল। আমি এতক্ষণ যা পড়লাম এগুলো দিয়ে তুমি এটা সলভ করতে পারো, মানে আমরা সান্দ্রাঙ্ক শেষ, একটা ফিনিশিং টানতেছি আর কি, দেখি এটা পারো কিনা। চাপ বাড়লে, চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়, সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়। নাও এটা এখন সলভ করো। এটা আমি সবার কাছ থেকে উত্তর চাই, একটু দ্রুত ফটাফট বলে ফেলো। আচ্ছা দেখি তোমরা কেউ কোনো উত্তর দিয়েছো কি না, দ্রুত এটার উত্তর দিয়ে দাও। আচ্ছা তোমরা সবাই সি বলতেছো, গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল। সুমাইয়া সি বলছে, মোহাম্মদ সিয়াম, নুসরাত, জান্নাতুল ফেরদৌস, মৌনতা, মারুফ বলতেছে এ। তোমরা অনেকে সি বলছো, একজন এ বলছো। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু বলছে সঠিক নয়, সঠিক নয় বলছে। আচ্ছা আমরা যদি চেক করি, দেখো প্রথম অপশনটা চলো চেক করি। তরল পদার্থের সান্দ্রতা তাপমাত্রা বাড়ালে হ্রাস পায়। আমরা একটু আগে শিখছিলাম তরল পদার্থের ক্ষেত্রে কি ছিল, যে ইটার সূত্রটা কি ছিল, এ প্লাস বি বাই টি ছিল না, মনে আছে? তরল পদার্থের জন্য এটা ছিল। তার মানে তুমি কি বলছে, তাপমাত্রা বাড়াইলে, যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ ইটা কি হবে, হ্রাস পাবে। সো এটা তো সত্য, এটার নাম আমরা পড়ছি একটু আগে, এটা সত্য।
ওনারা বলছে সত্য নয়, তাহলে মারুফ তুমি ভুল উত্তর দিয়ে দিলা, ঠিক আছে। ওনারা বলছে সঠিক নয়, আর আমরা শিখছিল ওটা সঠিক, ঠিক আছে। সো এটা উত্তর হবে না। গ্যাসের ক্ষেত্রে গড়বেগের সাথে সমানুপাতিক, এটাও তো সত্য। তোমার গড়বেগ বাড়লে গ্যাসের ক্ষেত্রে কি হয়, ওই সান্দ্রতা তোমার বেড়ে যাবে। সো এটা উত্তর হবে না। আচ্ছা, গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল, অবশ্যই চাপের উপর নির্ভরশীল। কেননা তোমার চাপ যদি নাই থাকে তখন বলের একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে ঘটনাটা কি, এই না সরি, চাপের উপর নির্ভরশীল নয়, মানে গ্যাসের সান্দ্রতাঙ্ক আমি যেটা বলতেছিলাম এই তরলেরটা, তরলের চাপের উপর কিন্তু নির্ভরশীল, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপের উপর নির্ভরশীল না। তরলের ক্ষেত্রে বলবা যে চাপের উপর নির্ভরশীল, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা কি হবে, নির্ভরশীল নয়, ঠিক আছে। সো আমাদের বলছে সঠিক নয়, তাহলে আনসার কি হবে, এটা আমাদের আনসার হবে। ওকে, এখানে চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়, এটা আসলে তরলের জন্য আর কি। হ্যাঁ, এটা তরলটা মিসিং গেছে। তো আশা করি তোমরা সঠিক উত্তরটা বুঝে গেছো। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আমরা এখন পড়বো হলো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, এই দুইটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে। টপিকের নাম হবে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানটা বেসিকটা আসলে কি, ধরো একটা পানির কণা, এটা এখান থেকে এই দৈর্ঘ্যটাকে আমি নাম দিলাম এল, এই দৈর্ঘ্যটার নাম দিলাম এল। তো পৃষ্ঠটান হচ্ছে এক ধরনের বল। এই বলটার সূত্র কি, যে প্রতি একক দৈর্ঘ্যে সে যে পরিমাণ বল প্রয়োগ হয় সেটাই হবে পৃষ্ঠটান। T=F/L, এটা একটা অঙ্ক আছে, ইসাক স্যারের বই অঙ্ক আছে, আমি দেখাচ্ছি না, বেসিকটা বুঝাই দিই, তারপর পৃষ্ঠ শক্তিতে চলে যাব। এখানে বলটার ডিরেকশন আছে, বলটা কোন বরাবর, এই বরাবর বল। অর্থাৎ তুমি যে বরাবর তুমি নেবা, যে দৈর্ঘ্যটা তুমি চাচ্ছ তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা নিতে হবে। মানে এই বরাবর যে বল প্রয়োগ করে সেটা না, কোনো একটা তরলের ক্ষেত্রে আমি যেই বরাবর দৈর্ঘ্যটা নিব, বা সরণ বা দৈর্ঘ্য বলতে পারো, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা তার লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই আমরা পৃষ্ঠটান বলি। তার মানে T=F/L। একটা এক্সাম্পল তোমাদের ইসাক স্যারের বই থেকে করাই। পানির উপরিতল হতে 0.05 মিটার, আমি একটা এক্সাম্পল করাচ্ছি। পানির উপরিতল হতে 0.05 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে, লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে, তারের ওজন সহ সর্বাধিক টেনে তুলতে একটা মান দিয়ে দিয়েছে 7.28 × 10⁻³ নিউটন বলের প্রয়োজন হয়। 7.28 × 10⁻³ নিউটন বল প্রয়োজন হয়। প্রশ্ন হলো পৃষ্ঠটান কত, টি এর মান কত, ঠিক আছে। তো সূত্রটা আমরা চলো লিখি। সূত্র কি ছিল, T=F/L। এখন F এর মান তো আমাদের দিয়েই দিছে 7.28 × 10⁻³। এখন তোমরা বলবো ভাইয়া L এর মান তো এই যে এইটা 0.05, আসলে না, এই Lটা হচ্ছে যে যতটুকু অংশ সে পানিকে টাচ করছে। এটা চলো আমরা চিত্রটা ভাবা ট্রাই করি। পানির উপরিতল, সো আমরা চলো পানি আঁকি, এটা হলো পানির উপরিতল। পানির উপরিতল লম্বা একটি আনুভূমিক তারকে, আনুভূমিক তারটা আমি এভাবে শোয়ায় রাখছি, এইভাবে আছে আমার তারটা, ঠিক আছে। তো টেনে তুলতে, তো আমি যখন টাইনা তুলতেছি, মানে এটা আসলে নিচের দিকে ছিল, যখন আমি টেনে তুলতেছি ওর আসলে এই বরাবর এল এবং এই বরাবর এল দুটাই কিন্তু পানিকে টাচ করতেছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার লম্বা তার আর এখানে হচ্ছে পানি। তো আমি কি করতেছি, টাইনে তুলতে যাচ্ছি। তো এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা, এই দুইটা পৃষ্ঠ পানির বা তরলের সাথে কানেক্টেড ছিল। তো দুই ধরনের বল আছে, একটা হচ্ছে সংশক্তি বল, একটা হলো আসঞ্জন বল। এগুলো নিয়ে একটু বলে ফেলি। সংশক্তি বল কাকে বলে, মানে এখানে কেন আমরা দুইটা পৃষ্ঠ আমরা কেন নিব সেটা ব্যাখ্যা দিচ্ছি। সংশক্তি বল কাকে বলে, সংশক্তি বল হচ্ছে নিজের সাথে, মানে কি নিজের সাথে বল। এটার মিনিংটা কি, ধরো আমার কাছে এই যে মার্কারটা আছে, এই মার্কারের অণুসমূহ নিজের সাথে যে বল প্রয়োগ করে বা আকর্ষণ বল প্রয়োগ করে সেটাই হলো সংশক্তি বল। আর আসঞ্জন বলটা মানে কি, আসঞ্জন বলটা হচ্ছে যে ধরো এই মার্কারটা আমি এখন পানিতে ডুবাই রাখলাম, তো পানির অণু এবং মার্কারের অণুর মধ্যে যে টাচ হওয়ার ফলে যে বলটা উৎপন্ন হইল সেইটা হলো কি আসঞ্জন বল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে সংশক্তি বল এবং আসঞ্জন বলটা আসলে কি। যে একই পদার্থের মধ্যে
যদি আকর্ষণ বলটা থাকে তখন সেই বলটাকে আমরা সংশক্তি বল বলে থাকি, আর ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে যেই বলটা সেটাকে আমরা আসঞ্জন বল বলে থাকি। এখানে কাহিনীটা কি, এখানে সবসময় মনে রাখবা পৃষ্ঠটানের ক্ষেত্রে আসঞ্জন বলটা ক্রিয়াশীল হয়, আসঞ্জন বল। তো এখানে আসঞ্জন বল কি হবে, যে আমি যেই আমার যে তারটাকে আমি উঠাচ্ছিলাম সেই তারটার এই পৃষ্ঠটা তলের সাথে কানেক্টেড, আবার এই পৃষ্ঠটাও তলের সাথে কানেক্টেড ছিল। সো দুইটা তল L প্লাস L করলে কিন্তু 2L হয়। সো আমাদের এখানে আনসারটাতে এখানে L সূত্রে লিখবো L, বাট বসাবো যখন তখন 2 ইন্টু 0.05 দিব। ক্লিয়ার? এই ছিল আমাদের অঙ্ক। এরপর আমাদের বাকি রইল পৃষ্ঠ শক্তি। তোমরা বাসায় কি পড়বা, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তির এগুলোর একক পড়বা, তারপরে হচ্ছে কি তোমরা এগুলার মাত্রাগুলো কিভাবে বের করতে হয় সেই মাত্রা বের করাটাও তোমরা শিখে ফেলবা। ওকে, আমি এখানে আর কোনো পেঁচাবো না। এখানে বড় একটা অঙ্ক আছে, W সমান ডেল A ইন্টু টি, এখানে এটা দিয়ে অঙ্ক আছে, ওগুলো কিন্তু মেডিকেলে আসে না, আমি অ্যানালাইসিস করে দেখছি তোমাদের মেডিকেলের প্রশ্নগুলো। তারপর সূত্রটা শিখায় রাখি, সূত্রটা শিখায় রাখি, বাট ওই অঙ্কগুলো আসে না, বড় অঙ্ক তো। সূত্রটা হচ্ছে যে পৃষ্ঠ শক্তি, যদি আমরা এখন চলে যাই, পৃষ্ঠ শক্তির বেসিকটা আসলে কি, যে প্রতি একক ক্ষেত্রফল, আমরা যখন পৃষ্ঠ টানটা শিখছি তখন টি এর সাথে এফ এর সম্পর্ক ছিল, যে টি ইকুয়াল টু এফ বাই এ, টি ইকুয়াল টু কি ছিল, এফ বাই এ। আচ্ছা, আর পৃষ্ঠ শক্তির সংজ্ঞাটা হচ্ছে নিচে থাকবে প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তিটা থাকে সেটার কথা আমরা পৃষ্ঠ শক্তি হিসাবে আমরা বলতেছি। তোমরা একটু দ্রুত কমেন্টে বলো। এরপর আমি সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণে আমি চলে যাব, স্পর্শকোণে চলে যাব, আমি স্পর্শকোণে চলে যাব। আমরা যে পৃষ্ঠ শক্তি, যে পৃষ্ঠ শক্তির কথা আমি বললাম, এই পৃষ্ঠ শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করতেছি, যে ই সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তো এখান থেকে আমরা চাইলে কোনাকুনি গুণ করলে ডাব্লিউ সমান সমান ই ইন্টু ডেল এ বলতে পারি। তো পানির ক্ষেত্রে এটা একটা মান আছে, মনে হয় 72 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3, মানটা মুখস্থ রাখবা, হ্যাঁ একটা মান আছে আর কি। তো ডেল এ, তো ডেল এ মানে হলো কি ক্ষেত্রফলের পরিবর্তন। একটা টাইপের অঙ্ক আছে যে ধরো অনেকগুলা এন সংখ্যক পানির কণা কি হলো, একটা বড় পানির কণায় রূপান্তরিত হলো, এন সংখ্যক পানির কণা একটা বড় পানির কণায় রূপান্তরিত হলো। এই ক্ষেত্রে তোমার ডাব্লিউ এর মান কত, এটা একটা অঙ্ক আছে, আমি বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট থিওরিটা বুঝাই দিই। সেটা হলো এন সংখ্যক পানির এক একটার আয়তন কত, 4/3 পাই ছোট হাতের আর কিউব, ছোট হাতের আর ধরলাম, আর এটাকে বড় হাতের আর ধরলাম, তাহলে কি হবে, এখানে হবে 4/3 পাই বড় হাতের আর কিউব, ওর আয়তন আর এগুলো সব কটার আয়তন কি সমান। তো এই একটার আয়তন হচ্ছে এতটুকু, তাইলে যদি এখানে 100টা থাকে তাহলে 100 দিয়ে গুণ করতা, আর এনটা থাকলে এন দিয়ে গুণ করবা, তাহলে এন ইন্টু 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই আর কিউব। এখানে 4/3 কাটা, পাই কাটা, বা এন ইন্টু আর কিউব সমান সমান বড় হাতের আর কিউব, বা উভয় পক্ষকে কিউব রুট করবা। তার আগে কেমনে করবা দেখো, আমি চাচ্ছি বড় হাতের আর বের করতে, তাহলে উভয় পক্ষকে যদি আমি কিউব রুট করি কি হবে, এন ইন্টু আর কিউব। কিউব রুট কেমনে করে দেখো, এন এর উপর কিউব রুট, আবার আর কিউবের উপর কিউব রুট, এন এর উপর কিউব রুট আবার আর কিউবের উপর কিউব রুট। তো কিউব রুট মানে কি, কিউব রুট মানে হচ্ছে হোল টু দ্য পাওয়ার 1/3, হোল টু দ্য পাওয়ার 1/3, এটা কাটাকাটি। সো আনসার হবে আর ইন্টু কিউব রুট এন। সো এই হচ্ছে কি আমাদের বড়টার ব্যাসার্ধ। তো তোমাকে যদি ডেল এ বের করতে বলি তো তুমি এটা ইজিলি পারবা। ডেল এ মানে কি, ক্ষেত্রফলের পরিবর্তন, আগের ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল সেম না। আগের ক্ষেত্রফলটা কি ছিল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কোয়ার, মনে রাখবা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো একটার যদি 4 পাই আর স্কোয়ার হয় তাহলে এন সংখ্যার কত হবে, এন ইন্টু 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা ছিল আদি ক্ষেত্রফল, আদি টোটাল ক্ষেত্রফল। আর পরবর্তী ক্ষেত্রফলটা কত, আমরা এই যে এখান থেকে আর এর মান দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, যে 4 পাই বড় হাতের আর স্কোয়ার। অঙ্ক শেষ। এই সূত্র দিয়ে ঢাবিতে বুয়েটে অনেক অঙ্ক আসতে পারে, মেডিকেলেও চাইলেও আসতে পারে, বাট আমি এখনো আসতে দেখি নাই। ওকে, আচ্ছা, এরপর নেক্সট আমরা শিখবো স্পর্শকোণ এবং হচ্ছে স্পর্শকোণের প্রকারভেদ। তার আগে একটু কমেন্টে দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমরা স্পর্শকোণে চলে যাচ্ছি। স্পর্শকোণ এই টপিকগুলো হলে আমাদের এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, গুড। আচ্ছা,
তোমরা সবাই বলতেছো যে আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। আমি এখন তোমাদেরকে পড়াবো হলো স্পর্শকোণ। তো পানির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নিচের দিকে থাকে আর কাচের ক্ষেত্রে এটা একটু উপরের দিকে হয়ে যায় আর কি। কাচের ক্ষেত্রে ওই স্পর্শকোণটা একটু বেশি থাকে। এটার মিনিংটা তোমাদের বোঝাই। টপিকের নাম কি? স্পর্শকোণ। যে পানির ক্ষেত্রে চিত্রটা কেমন হয় আর পারদের ক্ষেত্রে কেমন হয়। পারদের ক্ষেত্রে এইভাবে উপরের দিকে, পানির ক্ষেত্রে এইভাবে নিচের দিকে। এটা আসলে কি, এটা আসলে জুম করার পর এরকম চিত্র। তো তোমরা যদি 1 গ্লাস পানি নাও, তো তুমি গ্লাসের ভিতরে, আমি বলছি 1 গ্লাস মানে গ্লাসের মধ্যে পানি রাখতেছো। তোমাদের 2 ধরনের বল শিখাইছি, একটা সংশক্তি বল, একটা আসঞ্জন বল। সংশক্তি বল কাকে বলে? নিজের সাথে যে বলটা সেটা সংশক্তি বল, মানে পানির অণুর সাথে যে বল সেটা সংশক্তি বল। কিন্তু পানির সাথে কাচের যে বলটা সেটা কিন্তু আসঞ্জন বল। তো এই জায়গাটা আসঞ্জন বল ক্রিয়াশীল। এটা হলো কাচ, এটা কাচ, এটা গ্লাস ভাইব না আবার, এটা কি কাচ। এই যে এটা হলো কাচ, আর এইখানে এগুলো হলো গিয়ে তরল। ঠিক আছে, এটা হলো গিয়ে তরল। তাহলে কাহিনীটা কি, এই জায়গাটায় আসঞ্জন বলটা কাজ করতেছে। আবার এখানেও সেম, এটা কাচ, এটা কিন্তু পারদ, এখানটাতেও আসঞ্জন বলটা কাজ করতেছে। কিন্তু বাট ডিরেকশনটা দেখো, এটা ডিরেকশন এইদিকে আর এটার ডিরেকশন দেখো এইদিকে। তোমাদের প্রশ্ন কেন? এটা রিজন হচ্ছে যে কাচ এবং তরলের ক্ষেত্রে কে কাকে ভিজাইতে পারে, মানে এখানে ব্যাপারটা হলো ভিজাইতে পারে কিনা। তো তার জন্য আমি তোমাদেরকে কয়েকটা থিওরি তোমাদেরকে পড়ে শোনাই, কয়েকটা বাংলা লাইন আমি তোমাদের পড়ে শোনাই, তাইলে ক্লিয়ার হবে। হ্যাঁ, তোমাদেরকে কয়েকটা লাইন পড়ে শোনাই। এটা হবে কি সূক্ষ্মকোণ। এই যে অ্যাঙ্গেলটার দিকে যদি তুমি তাকাও, দেখো এই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই থিটাটা সূক্ষ্মকোণ। তোমাদের কয়েকটা লাইন পড়ে শোনাবো বই থেকে। আর এটা হচ্ছে কি স্থূলকোণ। দেখো এটা অনেক বড় অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই যে অনেক বড় একটা অ্যাঙ্গেল, এটা হবে স্থূলকোণ। এখন সূক্ষ্ম এবং স্থূলের মধ্যে কাহিনী কি হয় সেটা তোমাদেরকে পড়ে শোনাই। রেডি? দেখুন অনেক সুন্দর করে লেখা, ইসাক স্যারের বই আমার কাছে ভালো লাগছে, সুন্দর করে লেখা আছে। কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে, এই যে কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে বক্রতলে মানে যখন দুইটা বস্তু পরস্পরকে টাচ করে তখন তলটা সমান থাকে না, কখনো সমান থাকে না। এটা হলো, তোমরা বলো ভাইয়া না সমান থাকে, তুমি ভাই এই জুম করো, তুমি হচ্ছে জুম করে দেখো যে এটা আসলে সমান থাকে না। এই পানি আর কাচের ক্ষেত্রে নিচের দিকে বাঁকে আর পারদের ক্ষেত্রে উপরের দিকে বাঁকে। যে কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্রতরল তলে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকের কথা বলতেছে, এই স্পর্শকটা অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে, খেয়াল করো, তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে, এই যে এই স্পর্শকটা কঠিনের সাথে তরলের মধ্যে, দেখো কঠিনের সাথে, এই যে কঠিনের সাথে তরলের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা হলো থিটা। আবার এখানে দেখো কঠিন এইটা, তরল এইটা, তাহলে ডিরেকশন কি হবে? তরলের দিকে। আবার এটা কঠিন, এটা তরল এইদিকে, এই যে এইদিকে, তার ডিরেকশন কিন্তু এইদিকে হবে। সো এটা তো কঠিনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, কিন্তু বলছে রেফারেন্সটাকে কঠিনের সাথে, খেয়াল করছে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কার সাথে? কঠিনের সাথে। সো এই অ্যাঙ্গেলটা কিন্তু খুব ছোট, বাট এখানে কঠিনের ডিরেকশন এইদিকে, তরলের ডিরেকশন এইদিকে, তার মানে এই অ্যাঙ্গেলটা অনেক বড়। সো এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ, এটাকে আমরা বলবো স্থূলকোণ। এখানে বলতেছে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তাকে স্পর্শকোণ বলে, স্পর্শকোণ 2 প্রকার, সূক্ষ্ম এবং স্থূল। স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে তাকে সূক্ষ্ম স্পর্শকোণ বলে। যেসব তরলের ঘনত্ব, এই যে তরল, যেমন আমি এখানে পানি দিয়েছিলাম, যেসব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম, যেমন কাচের ঘনত্ব কিন্তু বেশি, বা পানির ঘনত্ব কম, যে সকল তরলের ঘনত্ব কঠিনের চাইতে কম সেগুলোতে কি হয়? সেগুলো সাধারণত কঠিনকে ভিজায় মানে কি, যে হ্যাঁ মানে ওটা পুরোপুরি ভিজে যাবে। যেমন তরল আর যেমন তোমার তেল আর পানি তো ভিজে না, রাইট? এটা রিজনটা কি, এটা দিয়ে আমরা ব্যাখ্যাটা দিতে পারবো। যে এইসব ক্ষেত্রে স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়, মানে সহজ বাংলা ভাষায় কোন একটা তরল কোন একটা কঠিন পদার্থকে যদি ভিজাইতে পারে, ভিজানো মানে বুঝো ওটা তরলে আবরিত হয়ে যাবে আর কি। যদি ভিজাইতে পারে তাহলে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। যেমন কাচ, এই যে আমরা বিভিন্ন গ্লাস পরিষ্কার করতে পারি, কেমনে পরিষ্কার করতে পারি? কারণ এখানে সূক্ষ্মকোণ তৈরি হয়। আমরা যদি একটা গ্লাস যদি ময়লা হয়ে যায়, পানি ঢেলে পরিষ্কার করতে পারি, এটা কারণ কি? পানি কাচকে ভিজায়। কিন্তু তুমি যদি তেলের মধ্যে পানি ঢালো, তেলের সাথে পানি জীবনে মিক্সড হবে না, ভিজবে না। সেমভাবে পারদও কাচকে ভিজায় না। ক্লিয়ার? এই ভিজানোর ব্যাপারটা হলো 90 ডিগ্রির চেয়ে কম নাকি 90 ডিগ্রির চেয়ে বেশি, সেটার উপর ডিপেন্ড করে। এটা 90 ডিগ্রির চেয়ে কম হওয়ার ফলে
ওকে ভিজাবে, বাট 90 ডিগ্রি বেশি হওয়ার ফলে, ডিরেকশন অধিক হওয়ার ফলে সেটা ভিজাবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু মান মুখস্থ করে ফেলবা যে পানির হলো 8 ডিগ্রি, পানিরটা হলো 8 ডিগ্রি, এই মানটা খুব ছোট হবে 8 ডিগ্রি। আর বলতেছে যে রূপার ক্ষেত্রে 90 ডিগ্রি, তারপর মানে রূপার ক্ষেত্রে এটা পুরো সমান হয়ে যায়, রূপা ইউজ করলে এটা পুরো সমান হয়ে যাবে আর কি। আচ্ছা, পারদের ক্ষেত্রে 140 ডিগ্রি, এবার মুখস্থ করে ফেলো 140 ডিগ্রি, এর মেডিকেলে আসবে, আসার সম্ভাবনা বেশি। 140 ডিগ্রি, আর এটা ছিল কত ডিগ্রি? 8 ডিগ্রি। আর রূপা ইউজ করলে সেটা হবে গিয়ে 90 ডিগ্রি। ওকে, এরপরে একটা সূত্র আছে টি ইকুয়াল টু আর এইচ রোজি, যে পৃষ্ঠ টানের আমি সূত্র তোমাদেরকে শিখাইলাম, টি ইকুয়াল টু এফ বাই এল। আরেকটা সূত্র আছে টি ইকুয়াল টু আর এইচ রোজি ডিভাইডেড বাই 2। এটা আসলে কিসের? ওই তোমার ওই কৌশিক নল আছে না, কৌশিক নলের টপিকের মধ্যে, যে তুমি একটা পাত্রের মধ্যে একটা কৌশিক নল রাখলা। হ্যাঁ, এই নলটা কি করবে? তোমরা বায়োলজি খুব ভালো পারো, আমার চেয়ে ভালো পারো, যে বোটানির মধ্যে তোমরা পড়ছিলা যে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে যে তরলগুলা গাছ উপরে উঠায়, এটা কেমনে সম্ভব ভাই? তরল কেমনে পানি উপরে উঠায়? এটা হলো ওটা কৌশিক নল হিসেবে কাজ করে, ওর যে মূলগুলা থাকে, হ্যাঁ, কাণ্ডের মধ্যে প্রবাহিত হয়, পুরো জিনিসটা হলো কৌশিক নল হিসেবে কাজ করে থাকে। নিচ থেকে উপরের দিকে সে হলো বল প্রয়োগ করতে পারে। এই কৌশিক নলে এই বলটা আসলে প্রয়োগ হইতেছে পৃষ্ঠ টানের কারণে, এটা মাথায় রাখবা। পৃষ্ঠ টানের সূত্র কি? টি ইকুয়াল টু আর এইচ রো জি। তো আর মানে কি? ওই যে নলটা, এটাকে সিলিন্ডার আকৃতি আমরা ধরে নেই, এই ব্যাসার্ধটাকে আমরা আর বলি, সে যত উপরে উঠাইতেছে সেটাকে আমরা এইচ বলি। আর জানি, এইচ জানি, রো জানি, জি জানি, 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা পৃষ্ঠ টান পেয়ে যাব। এই পৃষ্ঠ টান একটা কি ফোর্স, ও কি করে? নিচে থেকে টান দিয়ে উপরে উঠায়। ঠিক আছে? সো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমি বই অফ করে দিলাম। আমরা নেক্সট এখন তরঙ্গ চ্যাপ্টার শুরু করব। এখন চাইলে কিছুক্ষণ আমরা 5 মিনিট একটা ব্রেক নিতে পারি, আমরা 21 জন আসো। চলো এখন অন্য গল্প করি। তোমাদের পড়ালেখার বাইরে অন্য কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, আমরা 5 মিনিট একটু আড্ডা দিব। আমরা এখন 5 মিনিট আড্ডা দিব, তারপরে হচ্ছে আমরা তরঙ্গ শুরু করব। তরঙ্গ তো আজকে জাস্ট টাচ করবো আর কি। হ্যাঁ, এখন 11টা 20 বাজে, তোমরা তো জানো আমি প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে নেই। আজকে কতক্ষণ নিবে জানি না, বাট আমি টানা মানে 9টা থেকে পড়াচ্ছি আর কি, এখন 11:30 বেজে যেতেছে। তো তোমরা সবাই বুঝছো কিনা আগে এটা বলো, যদি সবাই বুঝে থাকো। হ্যাঁ, ভিজানোর ব্যাপারটি বুঝতে পেরেছি কাজ পরিষ্কার করা কথাটির মাধ্যমে। জিম বলতেছে কালকে কি এক্সাম? হ্যাঁ, আগামীকালকে রাত 9টা বাজে এক্সাম। কাল রাতে খেলা দেখছিলেন ভাই? না ভাই, কাল রাতে আমি খেলা দেখি নাই। আবিদা বলতেছে ভাইয়া এই অধ্যায় পারতাম না, আপনার ক্লাস করে মাধ্যমে বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ আবিদা, তোমার কথা শুনে অনেক ভালো লাগতেছে, তুমি বুঝতে পারছো। সূচনা বলছি বুঝতে পারছে। ভাইয়া ম্যাচ দেখছিলে? না ভাইয়া ম্যাচ দেখি নাই। তারপরে জিম বলতেছে সমযোজী বন্ধনকে যোজনী বা ভ্যালেন্স বন্ধন বলা হয় কেন? আচ্ছা, সমযোজী বন্ধনকে যোজনী বা ভ্যালেন্স কেন বলা হয়, এটার ব্যাখ্যাটা আসলে এইভাবে দেওয়া যায়। নামের ব্যাপারটা একটু বলি। আয়নিকের ক্ষেত্রে ঘটনা কি হয়? আয়নিকের ক্ষেত্রে হলো টোটালি কিন্তু সে দানই করে দিতেছে। দেখো আমরা জানি যে সোডিয়াম প্লাস যখন তৈরি হয় 2 8, এখানে 2টা আর এখানে হলো 8টা, এখানে 8টা, এটা হলো সোডিয়াম প্লাস। এরপর তুমি ক্লোরাইডের কথা যদি তুমি চিন্তা করে থাকো, আমি এত লাগতাছি না, শুধু লাস্টেরটা কি ক্লোরাইডের ক্ষেত্রে এরকম। তো ঘটনা হলো 2 8 7 ছিল ফার্স্টে, সে 2 8 8 হয়ে গেল। যখন সে দান করে ফেললো, ওর সর্বশেষ কক্ষপথে ওই ইলেকট্রনটা নাই, টোটালি নাই। মানে আয়নিকের ক্ষেত্রে যে আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রন মানে কোনটা? সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনকে আমরা কি বলি? ভ্যালেন্স। হ্যাঁ, শেলের ইলেকট্রন আমরা বলে থাকি বা যোজ্যতা ইলেকট্রন বলি। তো আয়নিকের ক্ষেত্রে সে টোটালি এটা দানই করে দেয়, তার আর কোনো এক্সিস্টেন্স থাকে না নিজের পরমাণুর মধ্যে। আই রিপিট, সোডিয়ামের লাস্টে যে ইলেকট্রনটা ছিল সে কিন্তু ওকে টোটালি দান করে দিচ্ছে। দান করে দেওয়ার ফলে এই কক্ষপথে আর কোনো ইলেকট্রনই নাই। তার মানে হলো এখন শুধু এতটুকু নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার মানে এই ইলেকট্রনটা সে টোটালি দিয়ে দিছে, ওর মধ্যে আর এক্সিস্টেন্সে নাই, অর্থাৎ ওর কিন্তু আর ভ্যালেন্স ইলেকট্রন নাই হয়ে গেছে। আবার ওর ভ্যালেন্স ইলেকট্রন আগে ছিল 7টা, এখন হয়ে গেল 8টা, সে আরেকটা গ্রহণ করলো, সো অবশ্যই ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে একজন টোটালি দিয়ে দিবে, আরেকজন টোটালি নিয়ে নিবে। তো যে দিয়ে দিচ্ছে তার কিন্তু আর ভ্যালেন্স ইলেকট্রনটা থাকতেছে না।
এর জন্য আমরা আয়নিকটাকে কি বলে থাকি, জাস্ট দান এবং গ্রহণ। কিন্তু সমযোজীর মধ্যে তার নিজের মধ্যে থেকে যাচ্ছে, মানে ভ্যালেন্স ইলেকট্রনটা তার নিজের মধ্যে থেকে যাচ্ছে। যেমন তুমি এগুলো তোমরা পারো যে হাইড্রোজেনের একটা এবং ক্লোরিনের যে 7টা আছে, দুইটা আমি এমনি দাগ দিয়ে দিই, আর এখানে একটা ছিল। তো হাইড্রোজেনের একটা ক্লোরিনের একটার সাথে যখন সে সংযুক্ত হচ্ছে, হাইড্রোজেন নিজেরটা কি চলে গেছে গা? না, হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন ওর নিজের মধ্যে আছে। আবার ক্লোরিনেরও কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন নিজের মধ্যে আছে। পার্থক্যটা কি হয়েছে? খালি দুজনের সাথে শেয়ার করছে। তো ভ্যালেন্স ইলেকট্রন নিজেদের মধ্যে থাকার কারণে সমযোজী বন্ধনকে আমরা কি যোজ্যতাও বন্ধনটা আমরা বলতেছি আর কি। ঠিক আছে, মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন এখানে পুরো নাই হয়ে গেছে, আর এখানে কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা বলতে ভাইয়া কোন ফুটবল টিমের ফ্যান? আমি হচ্ছে ব্রাজিলের ফ্যান, বার্সেলোনার ফ্যান। আচ্ছা, তারপরে হচ্ছে সংশক্তি বল, জিম বলতে সংশক্তি বল টার্মটা ছোট্ট করে যদি বলতেন। সংশক্তি বল হচ্ছে নিজের পরমাণুর সাথে নিজের পরমাণুরই যে আকর্ষণ বলটা, যেমন এই যে আমার মোবাইলের মধ্যে যে এখানে যে অণুগুলো আছে, এখানে একটা অণু, এখানে একটা অণু, এই অণুর সাথে এই অণু যে আকর্ষণ বল সেটাকে আমরা সংশক্তি বল বলতেছি। অথবা পানির কথা চিন্তা করো, H2O, এখানে H2 এর একটা অণুর সাথে H2 এর আরেকটা অণুর বলটাকে আমরা সংশক্তি বল বলবো। কিন্তু আসঞ্জন বল হইতেছে যে তোমার H2 এর সাথে তুমি কি করলা, মানে কাচের মধ্যে তুমি পানি ঢাললা, তো পানির সাথে কাচের যে একটা বল, ওদের একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছে না, তুমি কাচের মধ্যে পানি রাখছো, মানে কি অবশ্যই H2 এর সাথে কাচের একটা কন্ট্যাক্টে আসছে। তো কন্ট্যাক্টে আসার ফলে যে বলটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো আসঞ্জন বল। হ্যাঁ, আমি বার্সেলোনার ফ্যান, আবার ব্রাজিলেরও ফ্যান। ঠিক আছে, মানে এখানে এমন কোনো নাই যে মানে মেসি থাকলেই যে মানে ব্রাজিল সাপোর্ট করি তার মানে এই না যে বার্সেলোনা সাপোর্ট করা যাবে না। আচ্ছা, আমাদের সাথে 15 জন যুক্ত হয়ে গেছো, তো আমাদের রিফ্রেশমেন্ট হয়ে গেছে। বেশি গল্প করলে আবার স্টুডেন্ট চলে যাবে। আমরা এখন শুরু করব হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, আমাদের নতুন চ্যাপ্টার শুরু। খুব বেশি পড়াবো না আজকে, যতটুকু সম্ভব পড়ায় তারপর ছুটি দিয়ে দিব। আমাদের নতুন চ্যাপ্টার শুরু, তরঙ্গ। তো তরঙ্গ বা ওয়েবের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তো ওয়েবের কয়েকটা টার্ম নিয়ে আগে আলোচনা করব। সর্বপ্রথম হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একটি পূর্ণ স্পন্দন হইতে যতটুকু দূরত্ব সে অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। মানে এখান থেকে এতটুকু, এটা পুরাটা হইলো যে দূরত্বটা সে অতিক্রম করলো, সেটাকে আমরা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যায়কাল। তো সে একটা পূর্ণ স্পন্দন হতে যত টাইম লাগে, মানে আমি যদি এই অক্ষ বরাবর যদি এক্সকে বা দূরত্ব বলি, হ্যাঁ, তখন সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য গ্রাফ বলি। আর যদি এইভাবে একটা গ্রাফ আঁকি যে এইখান থেকে এতটুকু কি আমি টাইম রাখলাম, তখন সেই ক্ষেত্রে এই দূরত্বটা কিন্তু আমরা ল্যামডা বলবো না, তখন এটাকে বড় হাতে টি বলবো। খেয়াল করো কি বলছি, এক্স অক্ষ বরাবর টি থাকলে এখান থেকে এতটুকুকে বলে বড় হাতের টি, আর এখান থেকে এতটুকু এক্স অক্ষ বরাবর যদি এক্স থাকে এখান থেকে এতটুকু আমরা বলবো ল্যামডা। তাহলে পর্যায়কাল কাকে বলে? একটি পূর্ণ স্পন্দন হতে যে পরিমাণ সময় লাগে তাকে পর্যায়কাল বলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার ফেজ বা দশা। দশা কাকে বলে? দশা হচ্ছে যে কোনো একটা অবস্থান। যেমন ধরো এইখানে হলো একটা অবস্থান, আবার এখানেও একটা অবস্থান। তার কিছু খেয়াল করে দেখো, এটার অবস্থানটা, এটা ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আবার এটার ডিরেকশনটাও কি? উপরের দিকে। তো এরকম সেম দশা কখন আসতে পারে? 360 ডিগ্রি পর পর দশা সেম হয়, এটা মাথায় রাখবা। এই যে এখান থেকে এই এতটুকু, এটা অ্যাকচুয়ালি ডিগ্রিতে হিসাব করলে এটা 360 ডিগ্রি। কেমনে হয়েছে সে ব্যাখ্যাটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এখান থেকে এতটুকু কি একটা অর্ধস্পন্দন, এটাকে আমি আলাদাভাবে লিখলাম। আবার এখান থেকে এতটুকু কি আরেকটা অর্ধস্পন্দন। তুমি এইটাকে এই যে এইভাবে কাট করো, এভাবে ধইরা এইভাবে এখানে নিয়ে আসো, এটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে চিত্রটা এরকম হবে না? খেয়াল করো, এটাকে আমি নীল কালি দিলাম। ধরো প্রথম অর্ধেক স্পন্দনটাকে আমি নীল কালি দিলাম, তাহলে এটার চিত্রটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটা প্রথম অর্ধস্পন্দন। আর পরবর্তী অর্ধস্পন্দনকে আমি ধরে এমনি নিয়ে আসতেছি, কেন আনতেছি একটু পরে বলবা। ধরে আমি এদিকে নিয়ে আসি, তখন কালো কালি দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো এটা পুরোটিকে একটা বৃত্ত গঠন করছে না? একটা বৃত্ত হয়ে থাকে 360 ডিগ্রি।
তাহলে এখান থেকে এতটুকু কতটুকু ছিল 180 ডিগ্রি, আবার এখান থেকে এতটুকু ছিল আরও 180 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি নীল অংশটুকু থাকবে 180 ডিগ্রি, এখান থেকে এতটুকু 180 ডিগ্রি, আর কালো অংশটুকু থাকবে আরও 180 ডিগ্রি। তাহলে টোটাল কত হলো 360 ডিগ্রি। তার মানে এইখান থেকে এতটুকু হবে 360 ডিগ্রি। ওকে, এবার আসো আমি যেটা পয়েন্ট দিয়েছিলাম এই পয়েন্টটা থেকে, তাহলে এই পয়েন্টটা কি 360 ডিগ্রি হবে না? বলতে পারো কেন ভাইয়া? দেখো এখানে ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। এখানেও ডিরেকশন কি? উপরের দিকে। অর্থাৎ সেমটা রিপিট হয় সবসময় 360 পর পর। ক্লিয়ার? এই যে এতটুকুর পর আবার এটাও বলতে পারো যে এই পয়েন্টটাতে ডিরেকশন উপরের দিকে, আবার এটা উপরের দিকে, এইটা আবার এইটা সেম দশা। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? আর কি নিয়ে আলোচনা করা যায়? বিস্তার। এই যে এখান থেকে এতটুকু সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলে। হ্যাঁ, আমরা জানি এটা পুরোটা সাইন ওয়েভ। সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? বেসিকটা কি জানি? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1। কিন্তু সামনে যদি আমি কিছু একটা দিয়ে গুণ করে দিই, অ্যামপ্লিটিউড থেকে বিস্তার বলবো, বা ইংরেজিতে বলে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। তো বিস্তারের ক্ষেত্রে কি হবে? যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু তো +1, কিন্তু এর যদি একটা মান দিয়ে যদি আমি গুণ করি তখন সেটা কি হবে? ওইটাই তো হবে, এই তো হবে, তাই না? তার মানে সর্বোচ্চ ভ্যালু সবসময় এ হয়, আর এটা হবে কি -এ। বিস্তার তাহলে কাকে বলে? যে কোনো একটা কণা সর্বোচ্চ যে পথ অতিক্রম করে থাকে সেটাকে আমরা বিস্তার করে থাকি। ঠিক আছে? সো এই টার্মগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা অনেক ম্যাথ করতে পারবা। তো একটা সূত্র আছে v = f ল্যামডা। এই সূত্র তোমরা মুখস্থ রাখবা। বেগ সমান কি? কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এটা আসলে কই থেকে আসছে? এগুলো ভিটি থেকে আসছে। হ্যাঁ, এই ল্যামডাটা কি দূরত্ব না? এটাকে তোমরা ল্যামডা লিখতে পারো। ভি মানে তো ভি, আর টি হইতেছে কি এফ এর উল্টা, 1/f। কোনাগুনি গুণ করে v = f ল্যামডা হয়ে গেছে। মানে এগুলো ভিটি থেকেই v = f ল্যামডা সূত্রটা আসছে। ওকে, মেডিকেলে তোমরা দেখবা এরকম প্রশ্ন আসতে পারে, ল্যামডা বাড়ালে ভি এর কেমন পরিবর্তন হয়, এফ বাড়ালে ভি এর কেমন পরিবর্তন হয়। আমরা চলো ইসাক স্যারের বই থেকে কিছু অঙ্ক করি। আমরা এখন ইসাক স্যারের বই থেকে অঙ্ক করব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করবো এটা অনেকবার বোর্ডে আসছে। এটা কিন্তু মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন বলা যায়, ঢাবিতেও আসতে পারে। অনেকবার বোর্ডে আসছে। প্রশ্নটা হলো কোনো মাধ্যম 480 হার্জ 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, দুটি শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে শব্দের বেগ কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন, শব্দের বেগ কত। চলো এটা সলভ শুরু করি। তার আগে একটু দেখি আমাদের সাথে লাইভে কতজন যুক্ত আসছো। আচ্ছা, আমাদের সাথে 15 জন যুক্ত আছো। আচ্ছা, এত কম পোলাপাইন হলেও বলো, আমার ক্লাস নিতে মন চায়, আমার তো এখন লাইভ অফ করে দিতে মন চাইতেছে। আমি 15 জনকে কেন পড়াবো? আমাদের একটু উত্তর দাও তোমরা। ওই যে কখন কমে গেছে স্টুডেন্ট দেখছো? ওই যে যখনই নবম অধ্যায় সপ্তম অধ্যায় শেষ হয়েছে, ওই যে আমি একটু ব্রেক দিলাম, বললাম যে একটু 3-4 মিনিট একটু গল্প করবো, তখনও 25 জন ছিল। এখন এক টানে 15 জন এসে উঠছে, 10 জন নাই। মানে তঙ্গুর মনে কি টানা পড়াই তঙ্গু ভালো লাগে, তাই না? কোনো গ্যাপ দেওয়া যাবে না। আচ্ছা, তো চলো এটা আমরা সলভ শুরু করি। যে কোনো একটা মাধ্যমে 480 হার্জ, তারপরে এটা আমাদের প্রথম কম্পাঙ্ক। যে একটা মাধ্যম আছে, ওই মাধ্যমে দুইটা কম্পাঙ্ক আছে। F1 হইতেছে গিয়ে প্রথম কম্পাঙ্ক 480, আর F2 হইতেছে আমাদের দ্বিতীয় কম্পাঙ্ক 320। কি বললো? কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হইল 2 মিটার। এখন তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য মানে কি? মানে হচ্ছে λ1 - λ2 হতে পারে, আবার λ2 - λ1 হতে পারে, আমরা জানি না। মানে ব্যাপারটা হলো এরকম, দুই বোনের বয়সের পার্থক্য 5 বছর। ধরো প্রথম জনের নাম হইতেছে ধরো নাদিয়া, দ্বিতীয় জনের নাম হচ্ছে সাদিয়া। গতকালকে মানে এই নামটা আমার মনে আছে আর কি, নাদিয়া সাদিয়া, ওই যে আদিয়া,
তোমরা হচ্ছে সঠিক উত্তর দিছিলা। ফর এক্সাম্পল, আমি জানি না আজকে ক্লাসে আসো কিনা, নাদিয়া সাদিয়া, ধরো দুই বোনের বয়সের পার্থক্য, এক বোনের নাম নাদিয়া আর এক বোনের নাম সাদিয়া, দুই বোনের বয়সের পার্থক্য 5 বছর, কে বড়? এটা উত্তর দেওয়া সম্ভব না, কারণ নাদিয়া মাইনাস সাদিয়া ইজ ইকুয়াল টু 5 হতে পারে, আবার সাদিয়া মাইনাস নাদিয়া ইজ ইকুয়াল টু 5 হতে পারে। কে বড় এটা আমাদের পক্ষে বলা সম্ভবই না। হ্যাঁ, তো তার মানে কোনো একটা শর্ত লাগবে, কে বড় এটা জানার জন্য কোনো একটা শর্ত লাগবে। এখানেও সেম, আমরা আপাততভাবে জানি না λ1 মাইনাস λ2 ইজ ইকুয়াল টু 5 2 নাকি λ2 মাইনাস λ1 ইজ ইকুয়াল টু 2, দুটা তো সত্য হবে না, একটা সত্য হবে। আমার দেখতে হবে কোনটা সত্য। খেয়াল করে দেখো, ফ্রিকোয়েন্সির দিকে যদি তুমি তাকাও তাইলে আমরা চেকটা করতে পারবো। আমরা কি জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, এফ এর সাথে ল্যামডার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তো তার মানে কি, উল্টাটা লিখে ফেলি, এই যে এরকম, তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ল্যামডা তখন কমে। ঠিক আছে, চিন্তা করো এই দুইটার মধ্যে কার ফ্রিকোয়েন্সি বেশি? ওর ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে ওর ল্যামডা কম। ও ল্যামডাকে আমরা কি নাম দেবো? λ1। ও ল্যামডাকে নাম দেবো λ2। ওর ফ্রিকোয়েন্সি বেশি মানে কি ওর ল্যামডা কম, তাহলে ওর ল্যামডা কম হবে। তাইলে এইটা হবে কি আমাদের শর্ত। টানা হয়ে গেল। তাহলে λ2 যদি বড় হয়, মানে যার ফ্রিকোয়েন্সি বড় তার ল্যামডা ছোট, তার মানে কি ওর অবশ্যই ফ্রিকোয়েন্সি বড়, তো λ2টা বড় হবে। λ2 বড় হলে উপরের শর্তটা মিথ্যা, নিচেটা সত্য। আচ্ছা, বি ইকুয়াল টু এফ ল্যামডা থেকে তোমরা সূত্রটা নিয়ে আসতে পারো, যে যেহেতু মাধ্যমের বেগটা সেম, ওনারা কি বলছে দেখো, শব্দের বেগ, মানে বেগ তো একটাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি f1 সমান ভি বাই λ1 আর f2 সমান ভি বাই λ2। এখানে আবার কিন্তু ওই যে ভি আবার v1 v2 আবার কিন্তু নিয়ে আসতে যায় না, পাকনামি করে। এটা শব্দের বেগ বলছে, বেগ একটাই থাকবে। তাইলে λ1 সমান কি হবে? ভি বাই f1, এই যে এটা এদিকে আনো, এটা এদিকে আনো, আর এটা হচ্ছে 2, এটা 2, তাহলে এখানে 2 দিবা আর এখানে কি দিবা? 1 দিবা, ইজ ইকুয়াল টু কত হবে? 2 বের হবে। ওকে, সো আমরা যদি ভ্যালুটা বসাই দিই, ভি বাই f2, f2 এর মান কত? 320, আর f1 এর মান কত? 480, এটা বসাই দিবা। এরপরে তোমরা জাস্ট ক্যালকুলেশন করবা, করে টোরে ভি বের করবা, ওইটাই হবে কি আমাদের উত্তর, ওইটাই হবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কেমনে ক্যালকুলেশন করবা তোমাদের ব্যাপার। ওকে, আমরা একটা শর্টকাট শিখবো, সেইটা হলো, যেহেতু মেডিকেলের ক্ষেত্রে শর্টকাট অনেক বেশি প্রয়োজন, আমি এখন একটা ম্যাথের শর্টকাট শিখাবো তোমাদের। এটাও অনেকবার আসছে পরীক্ষায়, বোর্ডে আর কি। 3টি সুর শলাকার কম্পাঙ্ক, 3টি সুর শলাকার কম্পাঙ্ক 123, 369 আর হলো 615। এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে, যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো, এই হলো কি আমাদের প্রশ্ন। ঠিক আছে, তার আগে দেখি তোমরা আগের ম্যাথটা কে কতটুকু বুঝছো। আচ্ছা, তোমরা আগের ম্যাথটা বুঝতে পারছো তো? আচ্ছা, 19 জন যুক্ত আছো এখন। আগের ম্যাথটা বুঝতে পারছো কিনা? তাহলে আমি নতুন ম্যাথটা শুরু করে দিচ্ছি। আগের ম্যাথটা যদি বুঝে থাকো, আমি নতুন ম্যাথটা শুরু করে দিচ্ছি, কুইকলি বলো। আগের ম্যাথটা যদি বুঝে থাকো, আমি নতুন ম্যাথ শুরু করে দিতে চাচ্ছি। আচ্ছা, অনেকে বলছো বুঝতে পারছো, সো আমি শুরু করি। তো নতুন ম্যাথটাতে আসলে কি বলছে, যে আমাদের এফ এর অনুপাতগুলো দিয়ে দিছে, 3টে সুর শলাকার কম্পাঙ্ক এভাবে দিয়ে দিছে, f1 = f2 = f3 সমান কত লেখা? 123 = 369 = 615, এভাবেই তো লেখা যায়, তাই না?
তোমরা সবাই 123-এর নামটা আশা করি পারো। 123 একে 123, 123 দুগুণে 246, 3 123-এ 369, হ্যাঁ 5 123-এ 615, তোমরা এই নামটা আশা করি পারো, ঠিক আছে। আচ্ছা, আসলে হলো ব্যাপারটা যোগ করে আমি আগাইছি যে তোমরা 123-এর নামটা কেন মুখস্থ করবা, হ্যাঁ। আচ্ছা, তো তুমি যদি আসলে অনুপাত হিসাব করে তুমি দেখো যে আসলে 123 সাথে যদি তুমি 5 গুণ করো, 3 5 15, 5 হাতে থেকে 1, 10 এর 11 হাতে থেকে 5 এর 6, দেখো মিলে গেছে না। মানে ব্যাপারটা হলো এরকম, মানে শর্টকাট শিখাবো তোমাদের 1 3 5 হইতেছে, হ্যাঁ 1:3:5। আমি এটা অঙ্ক ফুল প্রসেস দেখাবো না, যেহেতু মেডিকেলের জন্য তোমরা পড়তেছো, সো এত ডিটেলস অঙ্ক তোমাদের লাগবে না। তোমরা কি কাজ করতে পারো, মানে এটা শর্টকাটটা আসলে কি, এটার উত্তরটা হবে 15 5 1, এটার উত্তরটা হবে 15 5 1। এটা কীভাবে আসছে সেটা আমি ব্যাখ্যাটা অবশ্যই দিব, বাট আগে আমরা শর্টকাটটা শিখি নাকি আগে বড়টাই শিখি, কি চাও তোমরা, আগে শর্টকাট নাকি আগে বড়টা? মানে এটা উত্তরটা হবে গিয়ে, সরি এটা 1 না, এটা 3 হবে আর কি, এটা 3 হবে। মানে এটা হলো কি আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা আমাদের সরাসরি উত্তর আমরা চাইলে প্রশ্ন থেকে দেখে লিখে ফেলতে পারবো। বাট তার আগে চলো আমরা একটা বেসিকটা শিখে আসছি, হুট করে শর্টকাট শেখাটা ঠিক হবে না। আমি পাশের আগে আপাতত উত্তরটা লিখে রাখি 15 5 3, পরে আমরা ব্যাক করব, ঠিক আছে। ফার্স্টে আমরা দুইটা নিয়ে কাজ করব, আমরা দুইটা করে নিয়ে কাজ করব। ফার্স্টে মনে করো এই দুইটা নিয়ে আমি কাজ করতে চাই, হ্যাঁ এই দুইটা নিয়ে আমি কাজ করতে চাই। সো আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছি আমাকে, তো আমরা জানি ল্যামডার সাথে এফ এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। সো আমরা এইটা বলতে পারি যে λ1/λ2 সমান কী হবে, f2/f1। এটা তোমরা সবাই পারো, এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি λ1/λ2। আমি এখন আগে বিস্তারিত শিখাচ্ছি, পরে শর্টকাটটা শিখাবো। λ1/λ2 সমান f2/f1। f2 এর মান কত 369, আর f1 এর মান কত 123। এটা কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 3:1 হয়। এবার আমরা সেম কাজটা যদি আবার করি λ1/λ3, অর্থাৎ 1-এর সাথে যদি এখন 3-এর নিয়ে কাজ করি, তখন কি হয়, 1-এর সাথে যদি 3-এর নিয়ে কাজ করি, তুমি চাইলে উল্টাটাও করতে পারো, 3 উপরে 3 নিচে 1 দিতে পারো, কোনো সমস্যা হবে না। 1-এর সাথে যদি 3-এর নিয়ে কাজ করি, 1 কত, এটা উল্টাটা হবে আর কি, হ্যাঁ f3/f1 হবে। তো f3 এর মান কত 615 হবে, আর f1 এর মান কত, f1 এর মান 123। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 5:1 হয়। তো আমি চাইতেছি কি অনুপাত দুটাকে সমান করতে, মানে এই অনুপাত আর এই অনুপাতকে আমি সমান করতে চাচ্ছি। এটা কিভাবে সম্ভব, খুবই সিম্পল। আমরা সেই 9 10-এ চলে যাবো এখন, ক্লাস 6 7-এ চলে যাব। 6 7-এ দুইটা অনুপাতকে সমান করার একটা টেকনিক আছে, সেটা হলো এইটা আর এইটাকে যদি আমরা সমান করতে পারি, তাহলে কিন্তু অনেক প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। আমরা যদি 1 নংকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, আর 2 নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাইলে কি হয় বলো তো। 1 নংকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, আর নিচে 5 1 5, আর 2 নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15, আর 3 1 3। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে λ1-এ কত আসছে, 15 আসছে, এখানে λ1-এ কত আসছে, 15 আসছে। তার মানে ব্যাপারটা হলো আমরা দুইটা অনুপাতকে একটা অনুপাত বানাবো। এইটাকে ক্লাস 6-এর বইয়ের ভাষায় সমানুপাত বলে মনে হয়। দুইটা অনুপাতকে একটা অনুপাত বানানোকে খুব সম্ভবত সমানুপাত বলে, এরকমটা না, সমানুপাত না, কি একটা টার্ম জানি আছে, আমার মনে আসতেছে না। মানে দুইটা অনুপাতকে একটা অনুপাত বানানো আর কি, মিশ্র অনুপাত মনে হয়। আচ্ছা যেটাই হোক, আমাদের এই ক্লাস 6-এর টার্ম তো এখন জানা দরকার নেই, আমরা সমান বানাই ফেলছি। আমরা আসলে দুইটাকে আসলে আমরা সমান বানাই ফেলছি। যখন আমরা সমান বানাই ফেলছি, দেখছো এখানেও 15 এখানেও 15, তাহলে আমাদের আনসারটাতে দেখো ফার্স্টে কী হবে, 15 হবে, λ1টা 15। এরপর λ2-তে চলে যায়, এখানে λ2-তে কত লেখা, 5 লেখা না, এই যে দেখছো 5। আর λ3-তে কত লেখা, 3। দেখছো এই হলো আমাদের উত্তরটা আর কি, ঠিক আছে। আশা করি তোমরা এটা ইজিলি বুঝে ফেলছো। এখন আমরা সেই শর্টকাট প্রসেস কেমনে করবো, আমরা এখানে করছিটা কি, আমরা এখানে 5 দিয়ে গুণ করছি, এখানে 3 দিয়ে গুণ করছি। কারণ ব্যাপারটা হলো এই যে ভ্যালুগুলো থাকবে 1:2:1:3:5, এইটারে আমরা 5 দিয়ে গুণ করছিলাম। পুরো প্রসেসটা বোঝার ট্রাই করো। এই যে λ2 ওকে আমরা 5 দিয়ে গুণ করছি, তার মানে এই যে ওকে দিয়ে ওকে গুণ করছি। খেয়াল করো কিন্তু, আমি যদি এটা তোমাদেরকে শর্টকাট একটা সূত্র বানাই দিই, কি হবে, এটাকে আমি f1 নাম দিলাম, এই যে f1 f2 f3, f1 f2 f3, হ্যাঁ। তো এখানে ঘটনাটা আসলে কী হবে, ঘটনা হবে আমরা এটা কিন্তু 1 ছিল, f1-এ কিন্তু 1 ছিল, মানে অনুপাত যখন করছে এটা 1 ছিল, কিন্তু আনসারে দেখো সেটা 15 হয়ে গেছে। মানে ল্যামডা যখন আমরা কনভার্ট করবো সেটা 15 হয়ে গেছে। এটা কেমন সম্ভব, এটা হলো লসাগু, 3 এবং 5-এর লসাগু করবা, 3 এবং 5-এর লসাগু করবা। তাহলে শর্টকাটটা হলো এই যে 3 5-এর লসাগু করলে কত হয়, 15 হয়, ঠিক আছে। এবার f2-তে আসো, মানে এবার সব আমরা ল্যামডা কনভার্ট করে ফেলতেছি, শর্টকাট। তো দ্বিতীয়টার মধ্যে আসো, দ্বিতীয়টা আমরা কিভাবে করছি দেখো, আনসারে দ্বিতীয়টা হলো 5 আর আমাদের ছিল হলো 3।
এটা কেমনে সম্ভব? এটা হইতেছে কিছুই না, এইটারে এইটা দিয়ে আমরা গুণ করছি। এই যে মনে আছে, এই যে এটারে আমরা 3:1 ছিল, আমরা 4:5 বানাইছি। তোমরা একটা প্রশ্ন করতে, ভাই আপনি 5 দিয়ে কেন গুণ করলেন? এটা কারণ হলো এই দুটো সমান করার জন্য, এই দুটো সমান করার জন্য আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হয়েছে। ওকে, তো 5 কোনটা ছিল? 5 ছিল যে এইটা 5 ছিল। ক্লিয়ার? তার মানে এইখানে হবে কোনটা? এই যে এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবা। তাহলে এটাকে যদি আমরা f1 বলি, এটাকে যদি আমরা f2 বলি, এটাকে যদি আমরা f3 বলি, তাইলে শর্টকাটটা কি দাঁড়াইলো? ল্যামডা অনুযায়ী কি লিখবা? LCD, লিস্ট সিগনিফিক্যান্ট মাল্টিপ্লিকেশন, LCM, লসাগু। আমি শর্টকাট লিখতেছি, লসাগু কার হবে? এই দুটার মধ্যে লসাগু হবে f2 f3, এই দুটার মধ্যে লসাগু ইস্টু দিবা। ল্যামডা 2 মানে কোনটা ছিল? দেখো এটা দিয়ে এটা গুণ করছিলাম, আমাদের আনসার 5 বের হয়েছিল। সো এটা হবে কোনটা? f2। আর f3টা কোনটা? দেখো 3, এটা দিয়ে আবার এটাকে গুণ করছিলাম, তার মানে এখানে হবে f3। এই হলো কি আমাদের সুপার শর্টকাট, যে কিভাবে আমরা এটা বের করতে পারি। যদি অনুপাত দিয়া দেয়, দুইটারে কি করবা? লসাগু করবা। লসাগু করে প্রথমে লিখবা, তারপর ওরটা ওর কাছে লিখবা, ওরটা ওর কাছে লিখবা। দ্যাটস ইট। সহজ একটা ছিল। এই টেকনিকটা আশা করি কোথাও জানতা না। সো আমাদের ক্লাস আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর লেংদি করবো না। আমি আরও বেশি পড়াইতে পারতাম যদি আমার আগে বেচ না থাকতো। আমি আজকে সকালে পড়াইছি, তো সেই সকাল 9টা থেকে পড়াচ্ছি, 11:15 বাজে। আমার এনার্জি আর নাই, আজকে আর পড়াবো না। আর দরকারও নাই, কারণ তরঙ্গের মধ্যে বলছিলাম তো 30%-এর মতো বা 20% পড়াবো, তো অতটুকু হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, মানে আগামী পরশু দিন, তোমাদের বলে দিই, আগে ঘোষণা দিয়ে দিই যে পরীক্ষার ব্যাপারে। তোমাদের পরীক্ষাটা কবে হবে? পদার্থের গাঠনিক ধর্ম এর উপর পরীক্ষা হবে। সো তোমাদেরকে একটু সুন্দরভাবে বলে দিই, তোমরা তো আসলে অনেক সময় বুঝো না। সেটা হবে গিয়ে এক্সাম হবে পদার্থের গাঠনিক ধর্মের উপর। কখন হবে? আগামীকাল মানে বৃহস্পতিবার রাত 9টায়, ঠিক আছে? তো যে ফার্স্ট হবা তার জন্য কিন্তু পুরস্কার আছে, হ্যাঁ। তো এই আর কি। তো আমাদের মেডি ফিজিক্সের জার্নিটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, যদিও তোমাদের থেকে আমি উৎসাহ কম পাচ্ছি, কিন্তু যে কয়জন থেকে পাচ্ছি তারা খুব ভালো উৎসাহ দিচ্ছ। যেমন যে এখন লাইভে যে কয়জন আসো, আমি একটু দেখি সংখ্যাটা কত। আচ্ছা, ওকে, কই লাইভে কতজন দেখা যাচ্ছে না? 15 জন আসো। আচ্ছা, পুরস্কার কি? পুরস্কার হচ্ছে মোবাইল রিচার্জ। হ্যাঁ, পুরস্কার হচ্ছে মোবাইল রিচার্জ। ইচ্ছা ছিল তোমাদেরকে চকলেট দাও, বাট চকলেট কীভাবে দিব অনলাইনে? অফলাইন হলে চকলেট দেওয়া যেত। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আগামীকালকে রাত 9টা বাজে তোমাদের পরীক্ষা হবে, এবং আগামী পরশু দিন আমরা তরঙ্গ চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। সো নেক্সট দেখা হচ্ছে আগামী পরশু দিন সকাল 10টায় তরঙ্গ চ্যাপ্টার নিয়ে। আল্লাহ হাফেজ।